So we are live. Assalamu alaikum everyone. Welcome to Luminous Presents Learn from Home session number 26। আজকে আমরা প্রথমবারের মতো মার্কেটিং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই বলছিল যে ভাইয়া আমরা মার্কেটিং স্টুডেন্ট কম, তাই বলে কি আমাদের মানে ক্লাস নিবেন না। আমরা কিন্তু জুমে তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছি মার্কেটিং এর, বাট লাইভ ক্লাস আসলে নেওয়া হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম মার্কেটিং নিয়ে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এ কি কি ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিক গুলা বারবার পড়তে হয়, রিটেনে কেমন কেমন প্রশ্ন আসে, সেগুলো নিয়ে প্রায় কনফিউজ হয়ে যায়। তো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা পুরো ক্লাস ব্যাপী মার্কেটিং এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, গত বছর কি কি প্রশ্ন এসেছিল, প্রথমবার রিটেনে কি কি প্রশ্ন এসেছিল, সেগুলোতে কিভাবে আনসার করতে হয়, প্লাস এইচএসসির সাথে অ্যাডমিশনের মিলগুলা কি অমিলগুলা কি, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলার চেষ্টা করব। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসো। এর মাধ্যমে তোমরা কি করতে পারবে? এর মাধ্যমে কিন্তু তোমরা আমাদের ক্লাসটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে। তো এছাড়াও আজকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে অনেক স্পেশাল একটা মানুষ রয়েছে আজকে লাইভে আমার সাথে। সে হচ্ছে তোমাদের অনেক প্রিয় ভাইয়া আদর শাহাদাত ভাইয়া। তো আদর, কি অবস্থা তোমার, কেমন আছো? আসসালামু আলাইকুম। শুভ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো তোমরা সবাই জানো যে আদর ভাইয়া তোমাদেরকে প্রি এইচএসসি ব্যাচে আইসিটি পড়াচ্ছিল। তো তোমরা জানো আইসিটি আদর ভাইয়া কত ভালো করে পড়াইছিলেন। এছাড়াও আদর ভাইয়া কিন্তু আইসিটির পাশাপাশি নর্মালি অ্যাডমিশন সিজনে মার্কেটিং এবং ফিনান্স সাবজেক্টটা দেখে থাকেন বা ম্যানেজমেন্ট পড়িয়ে থাকেন। তো আদর ভাইয়া, তুমি যদি সংক্ষেপে তোমার পরিচয়টা স্টুডেন্টদের উদ্দেশ্যে দিতে চাও। আমি শাহাদাত হোসেন আদর। আমি ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি তোমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের মার্কেটিং বিষয় অ্যাডমিশন টেস্টের মার্কেটিং বিষয়ের প্রস্তুতি সম্পর্কে আমি আর শুভ ভাই আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো চলে গিয়ে আমরা স্টার্ট করে দিই। অলরাইট আদর, আমরা একটু পরে স্টার্ট করছি। সবাই আস্তে আস্তে আমার সাথে যুক্ত হোক, আমরা হ্যাঁ, দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো যারা যারা যুক্ত হয়েছে ঝটপট তোমাদের কলেজের নাম আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারো। এছাড়াও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শেয়ার করে দাও। এবং শেয়ার করলে তোমরা জানো কি পাবা, তোমরা আজকের ক্লাসের যে লেকচার পিডিএফটি রয়েছে সেটি নোট আকারে তোমার ইনবক্সে পেয়ে যাবা। এর জন্য তোমার করণীয় কি, তুমি ক্লাসটি শেয়ার করবে, একটা স্ক্রিনশট নিবে শেয়ার করা জিনিসটার, এবং ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে দিবে। আমরা আগামী 3-4 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে বুলেট স্পিডে আজকের ক্লাসের স্লাইডটি পাঠিয়ে দিব। আমি আবারও বলছি, তোমার করণীয় কি, স্লাইড পাওয়ার জন্য ক্লাসটি শেয়ার করো তোমার প্রোফাইল থেকে, স্ক্রিনশট নাও এবং আমাদের পেজে ইনবক্স করে দাও। তো আদর, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করতে পারি। আমরা কমেন্ট দেখতে হ্যাঁ, পাচ্ছি জয়তী আমরা শাহ দেখতে ঢাকা সিটি পাচ্ছি কলেজ থেকে যুক্ত হয়েছে, পারিয়া অপি যুক্ত হয়েছে, জাহানারা দিদার যুক্ত জাহানারা হয়েছে, দিদার যুক্ত হয়েছে। এছাড়াও মায়ামি ঘোষ যুক্ত হয়েছে ঢাকা সিটি কলেজ থেকে। অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো আমরা আস্তে হুম। আস্তে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। আদর, তুমি যদি শুরু করতে চাও, যদি বিগত বছরে কি কি হয়েছে মার্কেটিং নিয়ে সেটা যদি একটু বলতে চাও, তারপর আমি যুক্ত হ্যাঁ, করছি। আমাদের বিগত বছরের যে মার্কেটিং কোশ্চেন সেটা হচ্ছে 2015-16 সেশন থেকে সর্বপ্রথম মার্কেটিংটা অ্যাডমিশন টেস্টের আওতাভুক্ত করা হয়। তো তখন থেকে হচ্ছে হলো গিয়ে মার্কেটিং অ্যাডমিশন টেস্টের আওতাভুক্ত একটি বিষয়। তো বর্তমানে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মার্কেটিং সাবজেক্টটি 19 নম্বরের একটি পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে 15 নম্বরের হচ্ছে এমসিকিউ এবং 4 নম্বরের হচ্ছে রিটেন। তো তোমাদের সুবিধার্থে আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এইচএসসি তে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নামক একটি সাবজেক্ট পড়ি, যেটি প্রথম পত্রে প্রোডাকশন ম্যানেজমেন্ট মানে উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় এবং দ্বিতীয় পত্রে মার্কেটিং নিয়ে আলোচনা করা হয়। তো বিগত যত বছরের অ্যাডমিশন টেস্টের হিস্ট্রি অনুযায়ী আমরা এটা বলতে পারি যে সবসময় মার্কেটিং বা বিপণন অর্থাৎ তোমাদের এইচএসসির যে সেকেন্ড পেপার বা দ্বিতীয় পত্র সেখান থেকে কোশ্চেন একটু বেশি আসে। তো তারপরেও আমরা লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং থেকে কোনো রকমের কোনো রিস্ক নিতে চাই না। তো তোমাদের সুবিধার্থে আমরা যেটা ট্রাই করি যে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে হলে গিয়ে তোমাদের সামনে আলোচনা করব। মোটামুটি প্রথম দিকে সবগুলো লেকচার আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করি, তারপরে পরবর্তীতে লাস্ট দিকে যেয়ে আমরা হচ্ছে হলে গিয়ে উৎপাদন ব্যবস্থাপনা নিয়েও কিছু টপিক নিয়ে হচ্ছে হলে গিয়ে আলোচনা করার ট্রাই করি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে হলে গিয়ে গত বছরের মার্কেটিং কোশ্চেনটা যেটা আসছে সেটা আমি আর তোমাদের শুভ ভাইয়া মিলে হচ্ছে গিয়ে তোমাদের সামনে সলভ করবো আজকে, যে কিভাবে হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা কিভাবে করা যায়।
রাইট। তো আমি একটু অ্যাড করি আদরের সাথে। আমরা যদি মার্কেটিং এর বিগত বছরের প্রশ্নগুলো দেখতে চাই, 2015-16 থেকে শুরু করে 16-17, 17-18, 18-19 এবং সর্বশেষ 19-20, অর্থাৎ বিগত 4 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে মার্কেটিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকটা প্রশ্ন, আমি আবারও রিপিট করছি, প্রত্যেকটা প্রশ্ন এসেছে মার্কেটিং থেকে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি 99% শিওর যে মার্কেটিং সেকেন্ড পার্ট থেকে আমাদের সবগুলো প্রশ্ন আসবে। তো সেকেন্ড পার্টের উপর আমাদের থাকবে সবচেয়ে বেশি গুরুত্ব। এছাড়াও রিস্ক ফ্রি থাকার জন্য আমরা লুমিনাস থেকে একটি পার্ট, অর্থাৎ একটি লেকচার রাখবো সাপ্লিমেন্টারি পার্ট হিসেবে ফার্স্ট পেপার থেকে, যাতে করে যদি কোনোভাবে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন এসেও যায়, আমরা লুমিনাসিয়ান যারা রয়েছি আমরা যাতে আনসার করতে পারি ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে আমাদের প্রশ্ন প্যাটার্নের দিকে চলে যাব। আমরা যদি পরবর্তী স্লাইডে দেখতে চাই, আমরা স্ক্রিনে দেখতে পাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এ সাবজেক্টে, সি ইউনিটে রিটেনের 4 মার্কস থাকে, অর্থাৎ 4 মার্কের একটি প্রশ্ন হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই 4 মার্কের একটি প্রশ্ন সরাসরি আমাদের লেকচার শিট থেকে কমন করেছিল। সেটা কিভাবে, সেটাও কিন্তু তোমরা আজকে আমাদের ক্লাসে দেখতে পাবা। এছাড়াও যদি আমরা এমসিকিউ সেকশনে চলে যাই পরবর্তী স্লাইডে, আমরা দেখতে পাবো এমসিকিউ টোটাল কয়টা থাকে। টোটাল কিন্তু 12টা এমসিকিউ থাকে। প্রত্যেকটা এমসিকিউ কারেক্ট হলে তুমি পাবে 1.25 করে, এবং এক একটা ভুল এমসিকিউর জন্য তোমার কাটা যাবে 0.25 করে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমরা খেয়াল করো, 120-এর মধ্যে মার্কেটিং এ 19 নাম্বার। এখন তোমরা যদি মনে করো মার্কেটিং এবং অ্যাকাউন্টিং এর সমান গুরুত্ব, মার্কেটিং এ অ্যাকাউন্টিং এ যেমন আমরা 8 থেকে 10টা এমসিকিউ হলে খুব খুশি হয়ে যাই, মার্কেটিং এ কিন্তু জাস্ট 8-9টা এমসিকিউ হলে আমাদের খুশি হওয়া উচিত না। যেহেতু মার্কেটিং তুলনামূলক সহজ, আমাদের টার্গেট থাকতে হবে যে মার্কেটিং এ যাতে করে সর্বোচ্চ নাম্বার, অর্থাৎ 12টা এমসিকিউ কারেক্ট করা যায়, রিটেনে সর্বোত্তম কারেক্ট আনসার করা যায়, যাতে করে 19 নাম্বার তোলা সম্ভব হয়। এবং এটা কিন্তু খুবই পসিবল, আমরা দেখতে পেয়েছি বিগত বছরের স্টুডেন্টরা কিন্তু সেটা তুলতে পেরেছে। তো আমরা আজকে সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তোমাদের শুভ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এই দুইটা, অথবা মার্কেটিং এবং ফাইন্যান্স আর ম্যানেজমেন্ট, যে যেটা দাও, এই দুইটা সাবজেক্টকে তোমাকে টার্ম কার্ড হিসেবে নিতে হবে। তুমি যদি এই দুইটা রাইট। সাবজেক্টে ভালো করতে পারো, তাহলে দেখা যাবে কি তোমার পজিশনটা আগায় গেছে, অথবা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে মার্কেটিংকে আমার অনেক গুরুত্ব দিতে হবে। মার্কেটিং একটা ইজি সাবজেক্ট, এটা নিয়ে তোমার অত বেশি প্যানিক হওয়ার দরকার নেই। তুমি যদি একটু রেগুলারলি আমাদের লুমিনাসের শীট গুলো অথবা আমরা যেভাবে পড়াই সেগুলো যদি তুমি একটু ফলো করো, তাহলে দেখা যাবে কি ইজিলি তুমি হচ্ছে গিয়ে মার্কেটিং এ মার্কস ভালো নিয়ে আসতে পারতেছো। তোমাদের শুভ ভাই যেটা বললো যে 19-19 মার্কস, এটা পাওয়া কিন্তু একদম ইজি একটা ব্যাপার। তো রাইট। তোমরা ট্রাই করলেই হচ্ছে গিয়ে পারবা এই জিনিসটা। এছাড়াও মজার ব্যাপার হচ্ছে যে তুমি তুমি কিন্তু আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি কিন্তু আগেও বলছিলাম লাইভ ক্লাসগুলোতে যে আমি বাংলায় প্রচন্ড দুর্বল ছিলাম, ইভেন এখনো আছি। আমি বাংলায় আমাদের সময় 24-এর মধ্যে মনে হয় 8 বা 9 এরকম নাম্বার পাইছিলাম, বাট স্টিল আমার কিন্তু শুভ পজিশন মানে ভাইয়ের মতো আমারও এক্সপিরিয়েন্স আছে, রাইট 100-র যে কাছাকাছি। আমার তো 11 এটা আসছিল কিভাবে, বাংলায়। রাইট, তো এটা কিভাবে সম্ভব হয়েছিল, কারণ মার্কেটিং ছাড়াও যেটা আমার ছিল ফাইন্যান্স, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট কিন্তু আমি ভালো মার্কস তুলতে পারছিলাম। তো এগুলাই কিন্তু আসলে ট্রাম্প কার্ড তোমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, আমাদের প্রথম এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটির, তোমাদের কাজ হচ্ছে ঝটপট কারেক্ট আনসারটা কমেন্ট সেকশনে জানানো, ব্যাখ্যাটা শিখে নেওয়া, প্লাস ওই রিলেটেড কি প্রশ্ন আসতে পারে, টপিকের মূল ভিত্তিটা কি সেটি শিখে নেওয়া। তো আদর যদি প্রশ্নটা উদ্দেশ্যে পড়ো। আমাদের বিগত বছরের প্রথম কোশ্চেনটি হচ্ছে, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে? তোমরা ঝটপট কমেন্টে আনসার দিয়ে দাও। অপশন এ তে আছে কোম্পানি, অপশন বি তে সরবরাহকারী, অপশন সি তে প্রতিযোগী, এবং অপশন ডি তে মধ্যস্থতাকারী ব্যবসায়ী। যারা এখানে ইংলিশ ভার্সনের আছো তারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, লুমিনাস তোমাদের জন্য অলওয়েজ রেডি। দেখো আমরা নিচে তোমাদের জন্য হচ্ছে গিয়ে ইংলিশ ভার্সনের যে কোশ্চেনটা সেটা দিয়ে রেখেছি। এখানে আমি যদি একটু রিপিট করতে চাই তোমাদের জন্য, হু সাপ্লাইজ দ্য প্রোডাক্ট অফ টু দ্য ফাইনাল কনজিউমার? অপশন এ কোম্পানি, অপশন বি সাপ্লায়ার, অপশন সি কম্পিটিটর, এন্ড অপশন সি মিডলম্যান। তোমরা ঝটপট কোশ্চেনের আনসার দিয়ে দাও। দেখা যাচ্ছে অনেকেই আমরা আনসার কিন্তু দিচ্ছে। দেখতে পাচ্ছি প্রায় সবাই কারেক্ট আনসারের কাছাকাছি যাচ্ছে, মোটামুটি ফারিয়া সবাই অপি থেকে কারেক্ট। শুরু করে তানজিদ, মাহবুবা দোলন। দোলন রাইট, তো সবাই কিন্তু অপশন ডি কারেক্ট আনসার ডি কারেক্ট বেছে আনসার নিয়েছে, হিসেবে সবাইকে বলতেছে। অভিনন্দন। আমরা যদি পরবর্তী স্লাইডে কারেক্ট আনসার দেখতে চাই, আমরা দেখতে পাবো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডি ইজ তো দ্য আদর তুমি কারেক্ট যদি আনসার। ওদের কাছে একটু সহজ করে এক্সপ্লেন করে দাও কারেক্ট আনসারটা কেন এটা আর হইলো বা কই থেকে আসছে তোমাদের প্রশ্নটা। কাছে যদি আমি সহজভাবে এটার কারেক্ট আনসার বলতে চাই, তাহলে তোমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের, মানে বিপণনের চতুর্থ অধ্যায়ে যদি পণ্য বন্টন প্রণালী টপিকটি পড়ে থাকো, তাহলে দেখবা সেখানে একটি পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর আগে কোন কোন মিডিয়াম গুলো হচ্ছে গিয়ে পার করে থাকে।
সেক্ষেত্রে পাইকার এবং খুচরা ব্যবসায়ী আমাদের চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে। সবসময় উৎপাদনকারী থেকে একজন চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানো সম্ভব হয় না। সেক্ষেত্রে মধ্যস্থকারী ব্যবসায়ী, দ্যাট মিনস পাইকার খুচরা ব্যবসায়ী, ওরা আমাদের কাছে পণ্যটি পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই কোশ্চেনটির চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে, আনসারটি হবে মধ্যস্থ ব্যবসায়ী। থ্যাংক ইউ আদর। আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে চাচ্ছি, আমি যদি একটু ওদেরকে প্রশ্নটা উত্তর দিয়ে দেই। কেউ আমাদেরকে অন্তরা কোশ্চেন করেছে, কেউ মার্কেটিং এ এক্সাম দিলে কি ফাইন্যান্স সাবজেক্ট পাবে? প্লিজ রিপ্লাই। অবশ্যই, মানে এটার সাথে কোনোভাবেই ওইটার সম্পর্ক নাই। তুমি যদি মার্কেটিং বা ফাইন্যান্স যে কোনো একটা আনসার করো, তুমি চাইলে মার্কেটিং নিয়েও পড়তে পারবা, তুমি চাইলে ফাইন্যান্স নিয়েও পড়তে পারবা, বাট মেক শিওর ফাইন্যান্স নিয়ে পড়তে হলে তোমাকে অবশ্যই 200 বা 250 অর্থাৎ উপরের দিকে থাকতে হবে। মার্কেটিং নিয়ে পড়তে হলে অবশ্যই তোমাকে 500 বা 500-র কাছাকাছি এরকম অবস্থানের মধ্যে থাকতে হবে। সো মেক শিওর তুমি যেটাই আনসার করো, ফাইন্যান্স বা মার্কেটিং, মার্কেটিং বা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট, দুটাতে তোমার সম্পূর্ণ নাম্বার উঠাইতে হবে, বা অ্যাটলিস্ট সব ম্যাক্সিমাম নাম্বার উঠাইতে হবে, যাতে করে তুমি তোমার ডিজায়ার্ড মার্কেটিং সাবজেক্ট বা ফাইন্যান্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। তো এইটার ভর্তি সাথে পরীক্ষার পরীক্ষার সাথে সাবজেক্ট গুলো রাইট আসলে ম্যাটার করে না শুভ। রাইট যে নাম্বারটা মানে ম্যাটার করে। সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে নাম্বারটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইম ম্যাটার করে, যে তুমি কি নাম্বার পেয়েছো সেটার উপরই ডিপেন্ড করবে যে হচ্ছে গিয়ে তুমি কোন সাবজেক্টটা পাচ্ছো। শুভ যেটা রাইট আমরা বললো যে হ্যাঁ 200 থেকে 200 থেকে 250-র মধ্যে যদি থাকা যায় তাহলে ইজিলি হচ্ছে গিয়ে ফাইন্যান্স সাবজেক্টটা পাওয়া যায়। মার্কেটিং সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে টপ 500-এর মধ্যে থাকলে ইনশাল্লাহ তুমি মার্কেটিং সাবজেক্টটা পেয়ে যাবা। তো এই রাইট। ক্ষেত্রে চলো আমরা তাহলে মার্কসটা হ্যাঁ ডিপেন্ড করে। ইম্পর্টেন্ট। ওকে, ঢাকা ভার্সিটির পরের ইম্পর্টেন্ট। কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা যদি আমরা চলে যাই, স্ক্রিনে দেখতে পাবো সেকেন্ড কোশ্চেন। ঝটপট তোমরা কারেক্ট আনসারটা করে দাও। আমি তোমাদের আবারও মনে করে দেই, এই ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলা, এই রিলেটেড কন্টেন্ট গুলা, প্লাস আমাদের রিটেনের যে প্রশ্নের একটা স্যাম্পল উত্তর, এগুলো পেতে চাইলে অবশ্যই ক্লাসে শেয়ার করতে হবে। তোমার প্রোফাইল থেকে শেয়ার করে, শেয়ার ডান লিখলেই হবে না, সাথে সাথে তোমাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে। আর ইনবক্স করতে এছাড়াও হবে। তুমি যেটা করতে পারো, তোমার যে কাছের বন্ধুরা রয়েছে, বন্ধুদেরকে মেনশন দিয়ে একসাথে ক্লাস করো, দেখি কার কয়টা হয়। আদর তুমি যদি ওদেরকে কোশ্চেনটা এক্সপ্লেন করে দাও, হ্যাঁ, আমরা আমাদের ওদের দ্বিতীয় আনসারটা কোশ্চেনটা দেখি। আসতেছে, বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কয়টি? অপশন এ 2টি, অপশন বি 4টি, অপশন সি 3টি, অপশন ডি 7টি। আমার মনে হয় এখানে সবাই একটাই আনসার দিবে, কারণ এটার সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকেই, সবাই ম্যাক্সিমামই হচ্ছে হলো গিয়ে বি এর দিকে আনসার যাচ্ছে। হ্যাঁ, বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্স আমরা যেটাকে চিনি 4 P's নামে, তো দ্যাট মিনস হচ্ছে হলো গিয়ে বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান হচ্ছে 4টি। বাজারজাতকরণ মিশ্রণের যেই টপিকটা, এই টপিকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। বিগত বছরের কোশ্চেনগুলো যদি অ্যানালাইজ করা যায় তাহলে দেখা যায় যে এই টপিকটা থেকে অনেক কোশ্চেন হচ্ছে হলো গিয়ে অ্যাডমিশন লিস্টে এসেছে। ইভেন আমি যদি বিগত বছরের কোশ্চেনটাই বলি, সেখানে কিন্তু এই মার্কেটিং মিক্স থেকে 2টা কোশ্চেন হচ্ছে হলো গিয়ে আসছে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, আমরা পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখবো। তো এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান 4টি। তো চলো, যেহেতু এটা একটি অনেক ইম্পর্টেন্ট টপিক, তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি কিভাবে হচ্ছে হলো গিয়ে এটা বোঝা যায়। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখা যাবে যে মার্কেটিং মিক্সের উপাদানগুলো তোমরা দেখতেছো, যে মার্কেটিং মিক্স মিন্স হচ্ছে 4 P's। 4 P's এর যে 4টা এলিমেন্টস, সেই 4টা এলিমেন্টস হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই 4টা উপাদান নিয়ে আমার মার্কেটিং মিক্স গঠিত হয়। তার তার আদর, হ্যাঁ, আদর তুমি যদি ওদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, কারণ ওরা আসলে সবাই মুখস্থ করে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, বাট আসলে কেউ বুঝার চেষ্টা করে না বাস্তব জীবনে মার্কেটিং এটার ইম্প্যাক্টটা কি, বা আসলে এটার বাস্তব অস্তিত্বটা কি। সো তুমি যদি একটা উদাহরণ দিয়ে ওদেরকে বুঝাই দাও কাইন্ডলি। আচ্ছা চলো তাহলে হচ্ছে গিয়ে আমরা তোমাদের শুভ ভাই রিকোয়েস্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝি যে কিভাবে মার্কেটিং মিক্স নিয়ে কাজ করা যেতে পারে। তো মার্কেটিং করতে গেলে মার্কেটিং মিক্স নিয়ে কিছু একটা জানা লাগে। সো মার্কেটিং মিক্স এটার আরেকটা নাম হচ্ছে 4 P's। 4 P's, তো চলো দেখি 4 P'সটা কি। 4 P's একটু আগে আমি বললাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। তো এটা কিভাবে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। চলো লেটস থিঙ্ক অ্যাবাউট অ্যাপল। অ্যাপেল, আমরা তো অ্যাপেল চিনি, অ্যাপেল তো সবাই চিনি আমার মনে হয়। আমরা আইফোন যেহেতু চিনি, তো আমরা জানি যে আইফোনটা একটা হচ্ছে অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট। ওকে, তো আমরা অ্যাপেল কোম্পানি নিয়ে আজকে বুঝবো যে কিভাবে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন নিয়ে ওরা কাজ করে। তো প্রোডাক্ট মিনস হচ্ছে পণ্য। তো সর্বপ্রথম আমাদের
অ্যাপেল কোম্পানি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা আগে দেখতে হবে। তো অ্যাপেল কোম্পানি বলতে আমরা ম্যাক্সিমাম টাইমই শুধু বুঝি যে হচ্ছে হলো গিয়ে আইফোন। আসলে অ্যাপেল কোম্পানি বলতে অ্যাপেল কোম্পানি কিন্তু শুধু আইফোন নিয়ে কাজ করে না। অ্যাপেল কোম্পানি আইফোন নিয়ে কাজ করে, আইফোন সেল করে, তারপর হচ্ছে অ্যাপেল কোম্পানি ম্যাকবুকের কম্পিউটার বিক্রি করে, অ্যাপেল কোম্পানি আইপ্যাড নামক ট্যাবলেট বিক্রি করে, অ্যাপেল কোম্পানি অ্যাপেল ওয়াচ নামক ঘড়িও বিক্রি করে থাকে। তো তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, এগুলো হচ্ছে অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট। এগুলো কি অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট। তার পরবর্তী পিটা আসতেছে প্রাইস। তার পরবর্তী পিটা কি? প্রাইস। তো এখন চলো দেখি অ্যাপেল কোম্পানির প্রাইজিং স্ট্র্যাটেজিটা কি। আমরা সবাই জানি যে অ্যাপেল কোম্পানি প্রাইজিং এর ক্ষেত্রেই যে অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট গুলোর দাম প্রচুর বেশি। মাঝখান দিয়ে তো রুমার আসছিল যে কিডনি বিক্রি করে আইফোন কিনো। তো তার মানে এই কথাটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে অ্যাপেল কোম্পানি কি পরিমাণ হাইলি হাইলি প্রাইসড প্রোডাক্ট নিয়ে বাজারে আসে, তাই না? তো এই জিনিসটাকে মার্কেটিং এর ভাষায় বলে প্রিমিয়াম প্রাইজিং। এই জিনিসটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় প্রিমিয়াম প্রাইজিং। তার মানে অ্যাপেল কোম্পানির সকল প্রোডাক্টই প্রাইস গুলো একটু বেশি হয়, হাইলি প্রাইসড আর প্রিমিয়াম প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে তারা হচ্ছে গিয়ে মার্কেটে কাজ করে। তারপরে আসতেছে প্লেস। তার পরবর্তী পিটা প্লেস। প্লেস মিনস হচ্ছে কোন জায়গাতে তুমি প্রোডাক্টটা পাবা, কোথা থেকে প্রোডাক্টটা তুমি পাবা। সেটা হতে পারে অ্যাপেল কোম্পানির অথরাইজ শোরুম, অ্যাপেল স্টোর অথবা আই স্টোর আমরা বলতে যেটাকে বুঝি। সেটা হতে পারে আমাদের বাংলাদেশের বসুন্ধরা মার্কেট থেকে তুমি একটা আইফোন কিনে নিয়ে আসছো। সেটা হতে পারে তুমি হচ্ছে গিয়ে ফেসবুকের মাধ্যমে একটা প্রোডাক্ট কিনেছো। তুমি অনেক, আবার যদি তোমার কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপেল কোম্পানি থেকে সরাসরি ডিরেক্টলি অনলাইনেও বাই করতে পারবা। তো প্লেস বলতে যে একটা দোকান বুঝাবে তা কিন্তু না। প্লেস বলতে বুঝাবে যে তুমি এই প্রোডাক্টটা অথবা এই কোম্পানির পণ্যটা কোথা থেকে সংগ্রহ করতে পারবা। তো এটাই হচ্ছে হলো গিয়ে প্লেসের এক্সপ্লানেশন। তারপরে আসতেছে প্রমোশন। অ্যাপেল কোম্পানির প্রমোশনের দিকে যদি আমরা দেই, যে যে কোনো কোম্পানি প্রমোশন ছাড়া কিন্তু ওরা ওদের প্রোডাক্ট অথবা পণ্য বাজারে নিয়ে আসলেও ওইরকম ভাবে বিক্রি হবে না। তো সেক্ষেত্রে অ্যাপেল কোম্পানি টিভিসি নিয়ে কাজ করে, তারা অনলাইনে অনেক ধরনের প্রমোশন নিয়ে আসে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাপেল কোম্পানির জন্য যে ওয়ার্ড অফ মাউথ। তুমি তোমার বন্ধুদের কাছ থেকে শুনতে পারো যে দোস্ত অ্যাপেল ফোনটা তো, আইফোনটা তো অনেক ভালো করছে, ম্যাকবুকটা তো অনেক জোস, তুই একটু ইউজ করে দেখ। তো এইসব কথার মাধ্যমে কিন্তু তুমি ইনফ্লুয়েন্স হচ্ছ যে হ্যাঁ আসলে অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট গুলো হয়তো বা অনেক ভালো, আমি একটা ইউজ করে দেখি। যেমন তোমাদের শুভ ভাইয়া হচ্ছে গিয়ে ম্যাকবুক ইউজ করে, তো ম্যাকবুকের কম্পিউটার ইউজ করে, সে অনেক বড় লোক তাই না? তো সে হচ্ছে গিয়ে ম্যাকবুকের কম্পিউটার ইউজ করে। তো সে কিন্তু আমার হচ্ছে গিয়ে একদিন বলতেছিল যে আদর ম্যাকবুকের ফিচার্স গুলো অনেক জোস, ম্যাকবুকের কাজ করে আমি অনেক মজা পাচ্ছি। তো আমি কিন্তু তার এই কথাটার মাধ্যমে কিন্তু একটু ইনফ্লুয়েন্স হইলাম যে হ্যাঁ আসলেই হয়তো বা ম্যাকবুকের ফিচার্স অথবা বৈশিষ্ট্যগুলো অনেক ভালো, আমি হয়তো ওইটাতে কাজ করে অনেক মজা পাবো, তাই না? তো এই জিনিসটাকে বলা হয় ওয়ার্ড অফ মাউথ। এইটা কিন্তু প্রমোশনের ক্ষেত্রে সবচাইতে বেশি কাজে দেয়। তারপরে তোমার হতে পারে যে তুমি কোন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছো, তখন সেটা একটা হিউজ একটা ইভেন্টের মাধ্যমে প্রোডাক্ট লঞ্চ করতে পারো। তুমি একটা জিনিস খেয়াল করবা, অ্যাপেল কোম্পানি যেটা করে যে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের 12 তারিখে ওরা একটা ইভেন্টের মাধ্যমে ওদের একটা করে প্রোডাক্ট নিয়ে আসে। যেমন আইফোন 10 নিয়ে আসলো ওরা, আইফোন এক্স যেটাকে আমরা বলি, তারপর 11 নিয়ে আসলো, 11 প্রো নিয়ে আসলো। ওরা কিন্তু প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসে একটা ইভেন্টের মাধ্যমে ওদের এই প্রোডাক্ট গুলো বাজারে ইন্ট্রোডিউস করে কাস্টমারদের কাছে, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে ওরা স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করে ওরা মার্কেটিং মিক্সের এই 4 পিসটা মেনটেন করে। তো আমরা কি বুঝে গেলাম না কিভাবে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন নিয়ে কাজ করতে হয়? আদর অনেক ধন্যবাদ, তুমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ওদেরকে 4P টা বোঝানোর চেষ্টা করছো। আই হোপ ওরা অ্যাপেলের এক্সাম্পল দিয়ে সবসময় মনে রাখতে পারবা। আর তুমি আসলে ঘরের তথ্য বাইরে নিয়ে আসো, তোমার তাহলে ঘরের তথ্য আমি বাইরে নিয়ে আসতেছি। বাই দ্য ওয়ে তোমাদের আদর ভাইয়া কিন্তু আইফোন চালায়। সো জোকস এবার আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা পরবর্তী স্লাইডটা যদি আমি নিজে একটু এক্সপ্লেন করে দেই, আরো ততক্ষণ একটু জিরিয়ে নিক। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো দুইটা তথ্য দেয়া আছে, এই দুইটা তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম তথ্য হচ্ছে 4Ps এর জনককে, 4Ps টাকে প্রথম মার্কেটে ইন্ট্রোডিউস করাইছে কে বা বিশ্বে প্রথম পরিচিতি করাইছে কে। এটা তোমাদের ইন্টারমিডিয়েট বইতে প্রায় ভুল দেয়া থাকে, কোথাও কোথাও নীল বোর্ডেন দেয়া থাকে। বাট মনে রাখবা 4Ps এর জনক হচ্ছে ই জে ম্যাকার্থি,
অর্থাৎ জেরোমি ম্যাকার্থি হচ্ছে প্রথমবার মার্কেটিং মিক্স বা 4P কে নিয়ে আসছে। সো আজকের পর থেকে আজীবন মনে রাখবা 4P জনক হচ্ছে জে ম্যাকার্থি, অন্য কেউ না। উনি কত সালে এটা নিয়ে আসছে? 1959 সালে উনি এটা নিয়ে আসছে। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, 4P হচ্ছে পণ্যের ক্ষেত্রে মনে রাখবা 4P কিসের জন্য? প্রোডাক্টের জন্য। আর সার্ভিস বা সেবার জন্য আছে 7P। সো যখনই তোমরা স্লাইডটা পেয়ে যাবা এই ক্লাসের পরে শেয়ার করার কারণে পুরস্কার স্বরূপ, তোমরা এই তথ্যগুলো পড়ে নিবা, কারণ এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, পরবর্তী বছরের প্রশ্ন আসতে পারে যে 7P কিসের জন্য? আমরা উত্তর করব সেবার জন্য। 4P কিসের জন্য? আমরা উত্তর করব পণ্যের জন্য। আমরা যদি পরবর্তী অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই, আমরা দেখতে পাবো আগের যে স্লাইডে যে জিনিসগুলো ইংরেজিতে লেখা ছিল সেগুলো কিন্তু বাংলায় লেখা আছে। বাংলাতে তো লেখা আছে। কোনটা কোনটা আসলে কিভাবে পড়তে হবে সেটা তুমি যখন স্লাইড পাবা, দুই একবার রিডিং করলে অ্যাপেলের এক্সাম্পল দিয়ে কিন্তু মিলায়া মিলায়া মনে রাখতে পারবা। সো আমরা যদি আদর পরবর্তী কোশ্চেনে চলে যাই, বা আমরা যদি কারেক্ট পরবর্তী আনসার দেখতে কোশ্চেনে চাই, চলে যাই। যে ওরা কিন্তু কারেক্ট সবাই আনসার কারেক্ট ছিল, 4টি। রাইট? হ্যাঁ, সবাই সবাই কারেক্ট কারেক্ট ছিল। আনসার দিয়েছিল। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, সবাই ঝটপট আবারও কমেন্ট সেকশনে আনসার করা শুরু করে দাও। তোমার পরবর্তী কাছের কোশ্চেনটি বন্ধুরা, হচ্ছে, এক মিনিট আদর, তোমার কাছের বন্ধুদেরকে তোমরা দ্রুত কমেন্টে মেনশন দিয়ে নিয়ে আসো, যাতে করে মার্কেটিং ক্লাস কিন্তু খুব একটা সব জায়গায় হয় না। মার্কেটিং প্রিভিয়াস এর কি কোশ্চেন হয় অনেকেই জানে না। সো যাদের যাদের মার্কেটিং আছে তুমি কিন্তু ওদেরকে চিনো, ওদেরকে ঝটপট ক্লাসে নিয়ে আসো, একসাথে ক্লাসটা উপভোগ করো। সো আদর, যে একটু আগে যেটা আমাদের, বলছিলা তুমি, এই হ্যাঁ, টপিক থেকে দুইটা প্রশ্ন আসছে, এটা কিন্তু প্রমাণ এটা। সো তুমি যদি প্রমাণ এক্সপ্লেইন করো। এটাই যে এই কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, কারণ এই পরপর দুইটা কোশ্চেনই হচ্ছে হলো গিয়ে আমাদের এই মার্কেটিং মিক্স থেকে আসছে, যে নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত। আমরা মার্কেটিং মিক্সে 4 পিস পড়েছিলাম না? তো সেইখানেই দেখা যাচ্ছে অপশন এ তে আছে সেবা সমূহ, অপশন বি তে আছে অবস্থান, অপশন সি তে আছে গণসংযোগ এবং অপশন ডি তে আছে ব্র্যান্ডিং। তোমরা ঝটপট আনসার দিয়ে দাও। দেখা যাচ্ছে তো অনেকেই আনসার অনেকেই কিন্তু কারেক্ট আনসার দিচ্ছে। আমি যদি দু একজনের নাম পড়ি, দিলারা পারভিন কারেক্ট আনসার দিয়েছে, সাদাব কারেক্ট আনসার দিয়েছে, সাবাদাতিম। একজনকে দেখতে পেয়েছি ও ভুল আনসার দিছিল, তানজিম কারেক্ট আনসার দিচ্ছে। ভেরি গুড, তোমরা কিন্তু কারেক্ট আনসার দিচ্ছ। রোজা কারেক্ট আনসার দিছে। একটু আমি এখানে এক্সপ্লেইন করব। পরীক্ষার হলে বাচ্চা কাচ্চারা গত বছর কি করেছিল দেখো, যারা আমাদের স্টুডেন্ট ছিল ওদেরকে বারবার পড়ায় গেছিলাম যে বাপ দেখ, ব্র্যান্ডিং ব্র্যান্ডিং দেখলে তোর মনে হবে প্রমোশন, বাট তুই প্রমোশন আনসার করবি না। কারণ ব্র্যান্ডিং প্রমোশনের মধ্যে হইলো ব্র্যান্ডিং বা ব্র্যান্ড নেম, এটা আসলে প্রোডাক্টের আন্ডারে, মানে পণ্যের আন্ডারে। সো ব্র্যান্ডিং কার আন্ডারে? ব্র্যান্ডিং হচ্ছে পণ্যের আন্ডারে। অবস্থান কার আন্ডারে? অবস্থান হচ্ছে প্লেসের আন্ডারে। আর সার্ভিস তো সেবা, পণ্যের অল্টারনেটিভ নাম, তার মানে প্রোডাক্টের আন্ডারে। তাহলে কারেক্ট আনসার কি? গণসংযোগ বা পাবলিক গণসংযোগ। রিলেশন। এটাই হচ্ছে প্রমোশনের টুল। ওই যে একটু আগে আদর ভাই তোমাদেরকে যে এক্সাম্পলটা দিছিল, তুমি যদি সেটা রিলেট করতে চাও, যে ওই যে আমরা যদি স্টিভের কথা বলি, স্টিভ কি করে? সে হচ্ছে যখন আইফোন লঞ্চ করে একটা বিশাল ইভেন্ট করে, যেটাকে আমরা পাবলিক রিলেশনস বা পাবলিসিটি ইভেন্ট বলি, গণসংযোগ বলি। তাই কারেক্ট গণসংযোগ। আনসার হচ্ছে, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই দেখতে পাবো গণসংযোগ। ভুলেও আমরা গণসংযোগ। ব্র্যান্ডিং আনসার ব্র্যান্ডিং করব দিব না। না। সো আমরা যদি স্লাইডে দেখতে চাই, মার্কেটিং প্রমোশন উপাদান মার্কেটিং 5টি। প্রমোশনের হাতিয়ার 5টি: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ, ব্যক্তিক বিক্রয় প্রসার, তারপর আসছে প্রত্যক্ষ বাজারজাতকরণ। তো এই তো 5টার মধ্যে দেখা যাচ্ছে যে জনসংযোগই চলে আসছে, তো তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জনসংযোগ বা পাবলিক রিলেশন, এছাড়াও অথবা আদর যেটাকে আমাদের, পাবলিসিটি বলে। হ্যাঁ আমাদের যেটা অবজেক্টিভ, ওদেরকে জাস্ট একটা প্রশ্ন পড়ায় দিব এটা না, একটা প্রশ্ন এইটা না, রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো তথ্যগুলো ওদেরকে আছে পড়ায় দেওয়া, সবগুলো দিতে হবে। রাইট? যাতে করে পরবর্তীতে এখান থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারে। সো ঝটপট তোমরা একবার রিভাইজ করে নাও, তোমরা এগুলো জানো, এটা তোমাদের সেকেন্ড পার্টের মোস্ট প্রবাবলি অষ্টম বা দশম অধ্যায় থেকে আসছে। তো যখন স্লাইডটা পাবা এটা একটু কাইন্ডলি মুখস্থ করে নিও বা মনে রেখে নিও। আমরা কারেক্ট আনসার দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমাদেরকে আবারও অভিনন্দন, গণসংযোগ। একজন ছাড়া সবাই কারেক্ট আনসার করছে। আমরা পরবর্তী কোশ্চেনে দ্রুত ঝটপট চলে যাব। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় কি? একটি ড্যাশ চিহ্ন দেয়া আছে, তার মানে শূন্যস্থানটি তোমাদের পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমি অপশনগুলো তোমাদেরকে একটু বলে দেই। অপশন এ হচ্ছে প্রচার, অপশন বি হচ্ছে ব্যক্তিক বিক্রয়, অপশন সি হচ্ছে বিজ্ঞাপন, অপশন ডি হচ্ছে বিক্রয় প্রসার। তোমরা ঝটপট সঠিক উত্তরটি দিয়ে দাও, দেখি কে কিরকম আনসার দিতে পারো। মায়ামি ঘোষ দিয়েছে আনসার সি। এটা যে ভুল আনসার করবে ওরে আমি করোনা টরোনা মানবো না, বাসা গিয়ে পিঠা দিয়ে আসবো, একদম সহজ জিনিস। আমরিন দিয়েছে সঠিক উত্তর। বিএম আকাশ ও সঠিক উত্তর দিয়েছে। তানজিম, তানজিম কি দিলা? এটা কি আনসার দিলা? দিলারা পারভিন সি দিয়েছে। সহজ প্রশ্ন, আমরা যদি কারেক্ট আনসার দেখতে চাই স্ক্রিনে সবাই মিলে নাও তো, হয়েছে নাকি তোমাদের? কারেক্ট আনসার ইজ
অপশন সি। তো সি, এটা বিজ্ঞাপন। আসলে হ্যাঁ একদম নন এক্সপ্লেনেটরি, মানে এটা আসলে দেখলেই বোঝা যায়, এটা আসলে এক্সপ্লেন দেখলেই করার বোঝা কিছু যায়। নাই। নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলছে ভাই, নন পার্সোনাল, অর্থাৎ কোনো নন পার্সন এসে সেল পার্সোনাল। করবে না। তুমি টিভিতে দেখতে পাবা অ্যাড দিচ্ছে, ডাবের অ্যাড দিচ্ছে, তুমি টিভিতে দেখতে পাবা ফেয়ার এন্ড লাভদের অ্যাড দিচ্ছে, সেখানে কি তোমার বাসায় এসে অ্যাডটা দিচ্ছে না, একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা করতেছে, নন পার্সোনাল সেলিং করতেছে ওভার দ্য টেলিভিশন অর ওভার এনি মিডিয়া লাইক সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু। সেগুলোকে আমরা বলছি নন পার্সোনাল বা নৈর্ব্যক্তিক উপস্থাপনা, এই জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আদর আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই ওদের জন্য। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনটা যদি দেখি, সেটা হচ্ছে নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত। কোশ্চেনটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। বলছে কি, একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন। তোমরা এই টপিকটাকে যদি একটু রিলেট করতে চাও, তাহলে তোমরা একটা টপিক পড়েছো গ্রিন মার্কেটিং, ওইটার সাথে এটা একদমই মিলে যায়, এবং ওই গ্রিন মার্কেটিং এর যে কনসেপ্ট, সেটা থেকে তোমার এই কোশ্চেনের আনসারটা দিতে হবে। আমি অপশনগুলো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। অপশন এ দূষণ রোধ, অপশন বি মুনাফা অর্জন, অপশন সি পণ্য ডিজাইন, অপশন ডি রণকৌশল তৈরি। এখন দেখি কে কি আনসার দিচ্ছে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। সিমরান এ, সঞ্জিদা, সামি এ আনসার দিয়েছে। মাহিন সি। মাহিন, তুমি কি বুঝে সি আনসারটা দিলা? তারপর সঞ্জিদ, তুমি দিয়েছো এ সঠিক। অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, একজন ভুল আনসার দিয়েছে। তো আমরা যদি পরে আহ, কারেক্ট অ্যান্সারটা দেখতে চাই, তারপরে যদি আমরা এক্সপ্লানেশনে চলে যাই আদর। হুম। কারেক্ট আনসারটা হচ্ছে, আমরা পরবর্তী স্লাইডে গেলেই দেখতে পারবো, সেটা হচ্ছে দূষণ রোধ। তো আমি যেটা একটু আগেই বললাম যে গ্রিন মার্কেটিং, যে যেই মার্কেটিং এর প্রধান উদ্দেশ্যই থাকে যে পরিবেশ সংরক্ষণ অথবা পরিবেশকে দূষণ মুক্ত রাখার জন্য যেই মার্কেটিংটা আমরা করার ট্রাই করি, সেটাই হচ্ছে গ্রিন মার্কেটিং। তো সেই ক্ষেত্রে নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত, সেটা হয়ে যাবে অপশন এ, দূষণ রোধ। ওকে, ফাইন, তার আমরা মানে আদর হ্যাঁ, তো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমার সাথে যদি আমি একটু একসাথ করতে চাই, বা তোমার সাথে যদি আমি একমত বা একাত্মতা পোষণ করতে চাই, ব্যাপারটা কি আসলে এরকম যে গ্রিন মার্কেটিং মানে হচ্ছে আমি যতই মার্কেটিং কার্যাবলী করি না কেন, আমার পরিবেশকে বাঁচাইতে হবে, পরিবেশকে পরিবেশকে বাঁচাতে নিরাপদ হবে, করতে হবে, মানে এটার রাইট? মূল ব্যাপারটা এরকম না? উদ্দেশ্যই হতে হবে যে পরিবেশ বাঁচানো। এক্স্যাক্টলি। তো আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, গ্রিন মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আমি আবারও বলছি টপিক তোমরা একটু ভালো করে পড়ে নিবা। ভালোভাবে তো পড়তে নেক্সট হবে। কোশ্চেন আদর, আমি যদি এটা এক্সপ্লেইন করি, তুমি যদি আমাকে পারমিশন দাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমাদের শুভ ওকে, ভাই এটা এক্সপ্লেইন করবে। অলরাইট। নিচের কোনটি ভোগ্যপণ্য? একদম সহজ প্রশ্ন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও বুঝবে যে ভাই এটাও ভোগ করে, তাই এটা ভোগ্যপণ্য। তো অপশন এ কাঁচামাল, অপশন বি জেনারেটর, অপশন সি যন্ত্রপাতি, অপশন ডি হচ্ছে টেলিভিশন। ঝটপট কারেক্ট অ্যান্সার করে দাও কমেন্ট সেকশনে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে শুধুমাত্র আমরা কারেক্ট অ্যান্সার শিখবো না, এই রিলেটেড যত তথ্য আছে সব শিখে নিব। সব শিখে নিব। ডি আনসার করতেছে জয়তী, ইয়াসি ডি আনসার করতেছে, আমরা দেখতে পাচ্ছি আমরিন, সিমরান ডি আনসার করতেছে, মায়ামি ঘোষ ডি আনসার ডি করতেছে, আনসার আমরা করতেছে। দেখতে পাচ্ছি মাহবুবা দোলন ডি আনসার করতেছে, সাদাব আজিম ডি আনসার করতেছে, আমাদের রেগুলার স্টুডেন্ট লাইভ ক্লাসের সিনথিয়া চৌধুরী ডি আনসার করতেছে। আচ্ছা, আর তোমরা কারা কারা, এই জাহান, জাহারা সারা, প্রশ্নটা আবার পড়ো কি বলছে। জাহারা তোমরা সারা, আকাশও বিএম কোশ্চেনটা আবার আক্তার, পড়ো। আচ্ছা ওদেরকে এক্সপ্লেন করলে ওরা বুঝে ফেলবে। এ র ম্যাটেরিয়ালস বলছে ডি দ্বারা পারভিন। অলরাইট, রোজা বলছে ডি। তো তোমরা একটু আমাদেরকে জানাও তো কমেন্ট সেকশনে কে কে বন্ধুদেরকে কমেন্টে মেনশন দিছো বা কে কে ক্লাসটা শেয়ার করছে, একটু কমেন্টে জানাও তো, আমি দেখতে চাই তাদেরকে তারা কারা দেখতে আসলে। চাই তাদেরকে তারা অলরাইট, কারা। পণ্যের শ্রেণী বিভাগ আমরা এখন করব। পণ্য বলতে কি বোঝায় সেটা আমরা এখন একটু করব। আমরা যদি পরের স্লাইডে দেখতে চাই, আমরা দেখতে পাবো পণ্য রিলেটেড দুইটা প্রশ্ন বিগত বছরে আসছে, তো দুইটা প্রশ্ন রিলেটেড সব তথ্য আমরা পড়ে নিব। পণ্য মানে কি? পণ্য মানে হচ্ছে দৃশ্যমান প্লাস অদৃশ্যমান গুণাবলীর সেট। এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে। আমরা মাঝে মাঝে মনে করি কি পণ্য তো দেখা যায়, পণ্য তো হচ্ছে ভিজিবল। আদর তুমি যদি একটু মাইকটা মিউট করো, কারণ ঠিক হচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা মনে করি কি পণ্য হচ্ছে ভিজিবল, পণ্য দেখা যায়, তার মানে পণ্যের মধ্যে অদৃশ্যমান গুণাবলী নাই। রং। মনে রাখবা, পণ্য দেখা যায়, পণ্য দৃশ্যমান, ট্রু, বাট পণ্যের যে গুণাবলী সেগুলো কিন্তু অদৃশ্যমান। চিন্তা করো, তোমার সামনে মোবাইল ফোন আছে বা ল্যাপটপ আছে, এটা একটা প্রোডাক্ট, এটা দৃশ্যমান। কিন্তু এছাড়াও যে এই ফোনের মাধ্যমে তুমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, তুমি ক্লাসটা এনজয় করতে পারতেছো, তুমি বন্ধুদের সাথে এঙ্গেজ করতে পারতেছো, তারপরে এই যে কাজটা, এটা কিন্তু দৃশ্যমান না, এটা কিন্তু অদৃশ্যমান গুণ। তো পণ্যের মধ্যে দৃশ্যমানও থাকবে, অদৃশ্যমান গুণও থাকবে।
কিন্তু সেবার মধ্যে শুধুমাত্র অদৃশ্যমান পার্টটাই থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, পণ্য কি দৃশ্যমান প্লাস অদৃশ্যমানের গুণ। আমরা যদি একটা এক্সাম্পল তাকাই, আমাদের সবার পাশে টেলিভিশন আছে, আজকে রাতে আমরা বায়ার্ন মিউনিক আর বার্সেলোনার খেলা দেখবো। যেমন আমি বার্সেলোনার ফ্যান, আজকে সবাই চায় আমরা বার্সেলোনা জিতবে। তো তোমরা কারা কারা বার্সেলোনার ফ্যান দ্রুত কমেন্ট সেকশনে জানাও তো, বার্সেলোনার ফ্যান কারা কারা আছো, আর কারা কারা রিয়াল মাদ্রিদের ফ্যান, কারা কারা হেটার শুভ রয়েছে ভাই, আমাকে আমি তোমরা জানাও। বার্সেলোনার ফ্যান। হাই ফাইভ আদর। আমরা বার্সেলোনা ফ্যান, আমরা একটা ঐতিহ্যবাহী ক্লাবের ফ্যান। হোয়াট এভার, আমরা পড়াশোনায় চলে আসি। যদি আমরা পরবর্তী স্লাইডে দেখতে চাই, আমরা একটা টিভি দেখতে পাবো। টিভিকে আমরা বলতেছি একটা প্রোডাক্ট, কারণ টিভিটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। টিভির যে বিনোদন দেওয়ার ক্ষমতা, গুণাবলী, এটাও দৃশ্যমান। তো দৃশ্যমান প্লাস অদৃশ্যমান, টিভিটা হইতে পারে আমার জন্য একটা প্রোডাক্ট বা পণ্য। আমরা দেখতে পাচ্ছি এই টিভিতে কি চলতেছে, লুমিনাস এডুকেশনের ইউটিউব চ্যানেল চলতেছে। যেমন আমরা সবাই জানি আমাদের এই ক্লাসগুলো কোথায় সংরক্ষিত থাকে, লুমিনাস এডুকেশন নামে একটা ইউটিউব পেজ আছে, সেখানে সংরক্ষিত থাকে, যেখানে সাবস্ক্রাইবার প্রায় 950 কাছাকাছি, অর্থাৎ 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো অ্যাডমিশন কোচিং যারা কিনা ক্লাসগুলো শেয়ার করে কোথায় রাখেন, লুমিনাস এডুকেশন নামক প্ল্যাটফর্ম মানে ইউটিউব চ্যানেলে রাখে, যেখান থেকে শিক্ষার্থীরা যে কোনো সময় দেখতে পাবে। তোমরা কারা কারা সাবস্ক্রাইব করছো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে ভাইয়া আমরা সাবস্ক্রাইব করছি। তো আমরা অনেকেই দেখতে পাচ্ছি বার্সেলোনার ফ্যান রয়েছে, হাই ফাইভ তোমাদের জন্য। অলরাইট, আমরা পড়াশোনায় চলে আসি। পণ্যের কথা বললাম, দৃশ্যমান প্লাস অদৃশ্যমান। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, পণ্য দুই প্রকার আমরা সেটা দেখতে পাবো। ভালো করে যারা যারা ভুল আনসার দিছো, বিএম আকাশ আর কে কে জানি ভুল আনসার দিছো, ভালো করে দেখো। পণ্য দুই প্রকার, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য, অর্থাৎ কনজিউমার প্রোডাক্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুড। মনে রাখবা সোজা হিসাব, যেটা আমরা খাই বা যেটা আমরা উপভোগ করি সেটা হচ্ছে ভোগ্য পণ্য। আমি আবার বলতেছি, যেটা চূড়ান্ত ভোক্তা সরাসরি ব্যবহার করে থাকে, চূড়ান্ত ভোক্তা আর ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে না, নিজেই খাইতে চায় বা নিজেই উপভোগ করতে চায়, নিজেই উপযোগ নিঃশেষ করতে চায়, সেটা হচ্ছে ভোগ্য পণ্য। যেমন টেলিভিশন, আমরা কি ব্যবসা করার জন্য টেলিভিশন কিনি? না। আমরা বাসায় টিভি দেখার জন্য টেলিভিশন কিনি। মোবাইল ফোন কি ব্যবসা করার জন্য কিনি? না। নিজে কথা বলার জন্য মোবাইল ফোন কিনি। তাহলে মোবাইল ফোন, টেলিভিশন, সাবান, ঘড়ি, রেডিও, এগুলো সব হচ্ছে ভোগ্য পণ্য, কারণ এগুলো চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে সরাসরি চূড়ান্ত ভোক্তাই ব্যবহার করে। এখন যদি এমন হয়, তুমি ব্যাপারটা কিনছো, তুমি একটা জিনিস কিনছো, কিনে পরবর্তীতে আবার উৎপাদন করতেছো বা পরবর্তীতে বিক্রয় করতেছো, অর্থাৎ পুনরায় উৎপাদন বা পুনরায় বিক্রয়ের জন্য কিনতেছো, তখন সেটা হবে শিল্প পণ্য। আমি আবার বলতেছি, পুনরায় উৎপাদন প্লাস পুনরায় বিক্রয়ের জন্য কিনতেছো, তখন সেটা হবে শিল্প পণ্য। যেমন কাঁচা মাল, র মেটেরিয়াল দিয়ে তুমি উৎপাদন করো, তো পুনরায় উৎপাদন মিলে গেছে, শিল্প পণ্য। যন্ত্রপাতি পুনরায় উৎপাদন করার জন্য ইউজ করো, শিল্প পণ্য। গ্যাস, লুব্রিকেটিং তেল, এগুলো সব হচ্ছে শিল্প পণ্য। মনে রাখবা, ভোগ্য পণ্যের অনেক কাস্টমার থাকে, কিন্তু শিল্প পণ্যের কাস্টমার থাকে কম। যেমন সাবান টাবান কিন্তু অনেকেই কিনে, কিন্তু কাঁচামাল কয়জন কিনে? কাঁচামাল কিন্তু বেশি মানুষ কিনে না। তো ভোগ্য পণ্যের কাস্টমার থাকে বেশি, শিল্প পণ্যের কাস্টমার থাকে কম। ভোগ্য পণ্যের এক একটা পণ্যের দাম হয় তুলনামূলক কম, কিন্তু শিল্প পণ্য চিন্তা করে এক একটা মেশিন, বিশাল বিশাল মেশিন, এগুলোর দাম হয় বেশি। তাই প্রশ্ন আসে, একক প্রতি ব্যয় হয় কোথায় বেশি, ভোগ্য পণ্যে না শিল্প পণ্যে? তোমাকে উত্তর করতে হবে শিল্প পণ্যে। আর একক প্রতি ব্যয় কোথায় কম হয়? তোমাকে উত্তর করতে হবে ভোগ্য পণ্যে। তো আমরা যদি স্লাইডটা দেখতে চাই, আমরা দেখতে পাবো পরবর্তী স্লাইডে আমরা ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন পাবো, যেখান থেকে আমাদের পরবর্তী কোশ্চেনটা আসছে। তো ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন, ভোগ্য পণ্য কয় প্রকার, স্লাইডটা দেখা যাচ্ছে না, তুমি একটু অপেক্ষা করো, একটু পরে তোমরা স্লাইডটা দেখতে পাবা। ভোগ্য পণ্য হচ্ছে চার প্রকার। কি কি? একটু সবাই খাতা কলমে লিখতে পারো। ভোগ্য পণ্য কি কি চার প্রকার? সুবিধাজনক পণ্য আছে একটা, দুই নম্বরে আমাদের ফ্যাশন গুডস বলি আমরা, ফ্যাশন পণ্য আছে, তিন নম্বরে আমরা বলতে পারি বিলাস বিশিষ্ট পণ্য, স্পেশালিটি প্রোডাক্ট। তিন নম্বরে কি? বিশিষ্ট পণ্য বা স্পেশালিটি প্রোডাক্ট। এবং চার নম্বরে রয়েছে অযাচিত পণ্য, যেটাকে আমরা বলি আনসাউন্ড প্রোডাক্ট। নাম দ্বারাই বুঝতে পারবো আমরা, কেমনে বলো তো? আমরা জানি সুবিধাজনক পণ্য, যেগুলো সহজেই সুবিধা করা যায়, সহজেই ব্যবহার করা যায়, চাল, ডাল, গম, আটা, ময়দা, সুজি, আইসক্রিম, চকলেট, এগুলো ম্যাগাজিন, এগুলো সব কি? কনভিনিয়েন্স গুডস বা সুবিধাজনক পণ্য। আমরা যদি স্লাইডে দেখতে চাই, আমাদেরকে স্লাইডেও দেখাবে একটু পরে জিনিসটা। পরের স্লাইডে যদি আমরা চলে যাই, দেখতে পাবো আমরা সব ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশনকে একদম ছক আকারে দেয়া আছে, যাতে করে সব আমরা আকারে জীবনেও দেয়া আছে। কনফিউজ না হয়ে যায়। রাইট। তাহলে সুবিধাজনক পণ্য কি বলতেছিলাম? বারবার কিনবা তুমি, তোমার অনেক বেশি প্ল্যানিং দরকার নাই। চিন্তা করো তো, তুমি কি চাল কিনবা বা লবণ কিনবা, ম্যাগাজিন কিনবা, 1 বছর আগে থেকে প্ল্যান করো যে 1 বছর পরে আমি চাল কিনবো, 1 বছর পরে আমি আইসক্রিম কিনবো। এগুলো কিন্তু এত প্ল্যানিং দরকার হয় না। তো এগুলোকে আমরা বলতেছি সুবিধাজনক পণ্য। এগুলো কিন্তু খুব দূরে দূরে অবস্থান করে না, তোমার হাতের নাগালেই থাকে, তোমার বাসার নিচে দোকানেই পাওয়া যায়। তো এগুলোকে আমরা বলতেছি সুবিধাজনক পণ্য। সহজ জিনিস, ওইটার অনেক ক্লাসিফিকেশন আছে,
আমরা পরবর্তী ক্লাসে এগুলো পড়বো। যেমন শপিং পণ্য কি, যেগুলোর জন্য তুমি একটু প্ল্যানিং করো। ফর এক্সাম্পল টেলিভিশন কেনার জন্য তুমি কিন্তু আগে দেখো কোন ব্র্যান্ড ভালো, কোন ব্র্যান্ড আমাকে কিস্তির সুবিধা দিচ্ছে। ফার্নিচার কেনার সময় তুমি চিন্তা ভাবনা করো যে কোন ফার্নিচারটা ভালো, অটবি ভালো না অন্য কোনোটা ভালো, নাকি হাকিম ফার্নিচার ভালো। তুমি কিন্তু চিন্তা ভাবনা করতেছো, তুমি একটু প্ল্যান করতেছো। এগুলোকে আমরা বলতেছি শপিং পণ্য। আর বিশিষ্ট পণ্য কোনটা, এখানে কিন্তু কনফিউজ হয়ে যায় বাচ্চারা শপিং পণ্য আর বিশিষ্ট পণ্যের মধ্যে। মনে রাখবা বিশিষ্ট পণ্য বিশেষ বিশেষ মানুষ কিনে। যেমন তোমাদের আদর ভাই একজন বিশেষ মানুষ, মনে রাখবে হবে আদর ভাইয়া কেমন মানুষ, বিশেষ মানুষ, স্পেশাল পার্সন। যেহেতু স্পেশাল পার্সন, আদর ভাইয়া কিন্তু ব্র্যান্ডেড জিনিস কিনে, রোলেক্স এর ঘড়ি কিনে। তাহলে রোলেক্স ও এর ঘড়ি কি আচ্ছা। জিনিস, রোলেক্স এর ঘড়ি হচ্ছে বিশিষ্ট পণ্য। আদর ভাইয়া আইফোন ইউজ করে, আইফোন কি একটা বিশিষ্ট পণ্য, কারণ আদর ভাইয়া বিশিষ্ট মানুষ বিশিষ্ট পণ্য কিনছে। সেভাবে মনে রাখবা। তাইলে এই যে বিশিষ্ট পণ্য যখন কিনো, তুমি কি দেখো, তুমি কিন্তু অনেক বেশি ব্র্যান্ড খোঁজো যে কোন ব্র্যান্ড ভালো, কোন ব্র্যান্ড শক্তিশালী, এবং ভোক্তা চিন্তা ভাবনা করে কিনে, লয়ালিটি ওয়াইজ কিনে। যেমন আদর ভাইয়া কিন্তু যখন শার্ট কিনে, আদর ভাইয়া কিন্তু ক্যাটসাই ছাড়া অন্য কোনো শার্ট কিনে না, ক্যাটসাই ব্র্যান্ড ভাইয়া লাগবেই। তাহলে ভাইয়া কি ব্র্যান্ডের প্রতি লয়াল, বিশিষ্ট মানুষ বিশিষ্ট জিনিস কিনছে। তাহলে এই যে ক্যাটসাই এর শার্ট, এগুলো কি বিশিষ্ট পণ্য। আর অযাচিত পণ্য কি, যেটা মানুষ কিনতে চায় না। তুমি চিন্তা করো তো কাফনের কাপড় কি কেউ খুব প্ল্যান করে কিনে না। তুমি চিন্তা করো তো লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মানুষ খুব প্ল্যান করে কিনে না। তো এগুলো হচ্ছে অযাচিত পণ্য। স্লাইডটা যখন দিব, দিয়ে একবার রিডিং করলে কিন্তু তুমি বুঝতে পারবা। তো আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এই জিনিসগুলাকেই একটু ব্যাখ্যা করে ইংরেজি ভার্সনের জন্য উপযোগী করে দেয়া আছে। এবং আমরা যদি নেক্সট কোশ্চেনটা, যেটা আগে কোশ্চেন ছিল, সেটাকে সলিউশন দেখতে চাই, দেখতে পাবো ম্যাক্সিমামই তোমরা কারেক্ট আনসার দিছিলা। নিচের কোনটি ভোগ্যপণ্য, টেলিভিশন হচ্ছে ভোগ্যপণ্য, কারণ চূড়ান্ত ভোক্তা ব্যবহার করে। অন্যদিকে কাঁচামাল, যন্ত্রপাতি, জেনারেটর এগুলো খুব কম কিনে, এবং হচ্ছে এগুলো শিল্পপণ্য, কারণ এগুলো পুনরায় বিক্রয় বা পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। সেভাবে মনে রাখবা। আমি আবার মনে করে দিচ্ছি, ভোগ্যপণ্য চূড়ান্ত ভোক্তা, ফাইনাল কনজিউমিং এর জন্য কিনে। আর শিল্পপণ্য পুনরায় উৎপাদন বা পুনরায় বিক্রয়ের জন্য কিনে। যারা যারা ক্লিয়ার হইতো দ্রুত একটু কমেন্ট বক্সে লিখো ক্লিয়ার লিখে। প্রিয়া লিখছে, শুভ ভাই কিন্তু রিভেঞ্জ নিয়ে নিল আদার ভাই। আচ্ছা, আসলে আমাদের আমি এখানে সম্পর্ক, একটু অ্যাড করতে চাই, রোলেক্স এর ঘড়িটা আমি কিনি নাই, তোমাদের শুভ ভাইয়া কিনেছিল এবং সাথে আমি ভাই গিয়েছিলাম। এত টাকা পয়সা নাই কেনার জন্য, আসলে তুমি আর ভাই মিনাস আমি তো তোমরাই সাথে কিনো এগুলো। ছিলাম। অলরাইট, আসলে আমাদের সম্পর্কটাই এরকম। লুমিনাস একটা পরিবার, লুমিনাসের প্রত্যেকে আমরা খুব ভালো বন্ধুর মতো। যেমন আমি আদর এবং মিনাস তো আমরা একসাথে পড়াশোনা করতেছি, 4 বছর একসাথে পড়াশোনা করছি, এখনো আমাদের সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ। তো আমরা আসলে মজা করতে করতে পড়াইতে পছন্দ করি, কেউ আবার পড়াইতে ব্যাপারটাকে পছন্দ করি। অন্যভাবে নিও না। আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, দ্রুত তোমরা চ্যাট বক্সে কোশ্চেনের কারেক্ট আনসার দিতে পারবা, কারণ তোমরা একটু আগে পড়ে আসছো। শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে আদর ভাইয়ের এক্সাম্পল দিছিলাম, মনে করে দেখো তো, আদর ভাইয়া ওই যে অনেক শুভ ব্র্যান্ড, ভাইয়া যে রোলেক্স এর ঘড়িটা হ্যাঁ কিনেছিল না, তো দ্যাট মিন্স হচ্ছে রাইট, গিয়ে তার অনেক বেশি ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের প্রতি লয়াল। আদর ভাইয়া লয়াল। আইফোনের প্রতি লয়াল। তাহলে চিন্তা করো তো আদর ভাইয়া কেমন মানুষ, বিশেষ মানুষ। আমি হিন্ট দিয়ে দিলাম, তাহলে কমেন্ট বক্সে আনসার করো কোনটা আনসার হবে, আমি দেখতে চাচ্ছি। জয়তী সি আনসার বিশেষ, করছে। জয়তী আচ্ছা, সাহা, আমরা দেখতে চাই কে কার কার আনসার হয়েছে। সানজিদা সানজিদা। সামির সি আনসার করছে। আমরা দেখতে পাচ্ছি মায়ামি সি আনসার করছে। সিনথিয়া সি আনসার করছে। সিনথিয়া সিনথিয়া সি বলছে তোর আনসার। কমেন্ট নাকি আমি পড়ি না, এই যে কমেন্ট করে ফেললাম। বিএম রোজা সি আনসার রোজা করছে। বিএম আকাশ এখন একটা সঠিক আনসার দিয়েছে, বিএম রাইট, আকাশের আগের বারে সুমাইয়া ভুল দিয়েছিল। শ্রাবণী সি আনসার করছে। জাহার আবার কারেক্ট আনসার করে ফেলছে সি। মাহিন সি আনসার করছে। তো আমরা যদি পরের আনসারটা দেখতে চাই বা এক্সপ্লেনেশন দেখতে চাই, এই যে একটু আগে তোমাদেরকে আমরা একটা নোট আকারে দিচ্ছিলাম, দেখো কেন পিডিএফ গুলো ইম্পর্টেন্ট। আমাদেরকে যদি পরের স্লাইডটা দেখানো হয়, দেখো ওই যে মার্ক করা আছে শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং শক্তিশালী ভোক্তার ব্র্যান্ড আনুগত্য। পছন্দ। এই জিনিসটা কিন্তু আমরা শীট থেকে সরাসরি তুলে দিচ্ছি। তাহলে চিন্তা করো তো, শীট থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে। তো আমাদের শীটগুলো মনোযোগ দিয়ে পড়বা, বইগুলো মনোযোগ দিয়ে পড়বা, তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তোমাদেরকে অভিনন্দন, কারেক্ট আনসার অপশন সি। আমরা যদি পরবর্তী স্লাইডে দেখতে চাই, আমরা কারেক্ট আনসার দেখতে পাবো অপশন সি। তোমাদেরকে আবারও অভিনন্দন। এভাবে যদি বুঝে বুঝে আনসার করো, তোমাদের জন্য ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। আদর, আপ টু ইউ পরের কোশ্চেনের জন্য। হ্যাঁ, আমরা যদি এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পণ্যের জীবন চক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে। অপশন এ হচ্ছে সূচনা স্তর, অপশন বি হচ্ছে প্রবৃদ্ধি স্তর, অপশন সি হচ্ছে পূর্ণতা স্তর, অপশন ডি হচ্ছে পতন স্তর। তো তোমরা ঝটপট কমেন্ট সেকশনে আনসার গুলো করে দাও, দেখি কে কোন আনসারটা করতে পারো। তারপর হচ্ছে আমরা এটার এক্সপ্লানেশনে যাব। সেক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা আমার জিনিস আমি জানতে চাই, আমি তো ওদেরকে একটু জানাতে চাই পণ্যের জীবন চক্র। মনে রাখবা, দুনিয়া একদিকে, পণ্যের জীবন চক্র আরেকদিকে, জীবন চক্র মার্কেটিং আরেক যারা দিকে।
তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন থেকে না আসুক, এইচএসসি তে মাস্ট আসবে। এইচএসসি তে না আসুক, তোমার অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি যেখানে মার্কেটিং আছে সেখানে মাস্ট আসবে। তো জীবন চক্র ভালো করে পড়তে হবে। মজার ব্যাপার হচ্ছে যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এইচএসসি তেও লাগে, যারা যারা লুমিনাসে অ্যাডমিটেড, লুমিনাসের নেক্সট যে জুম ক্লাসটা রয়েছে তোমাদের মার্কেটিং এর, সেখানে আমরা পণ্যের প্রকারভেদ, জীবন চক্র, এই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। তোমরা দেখো সবাই অনেকেই দেখা কিন্তু যাচ্ছে কনফিডেন্টলি ডি ভুল আনসার আনসার দিতেছো, দিচ্ছে, একদম সবাই কনফিডেন্টলি ভুল আনসার। কনফিডেন্টলি ভুগি মারতেছে। দোলন দোলন কারেক্ট আনসার দিছে, গুড। দোলন এখন কারেন্ট সবাই আনসার দিয়েছে। এক সিরিয়ালে সি আনসার করবে, দেখো আদর। হ্যাঁ হ্যাঁ অলরাইট, তুমি সবাই। যদি এক্সপ্লেইন করে দাও কারেক্ট আনসার, যদি আমরা আচ্ছা, পরবর্তী আমাদের সঠিক উত্তরটি হয়েছে পূর্ণতা স্তর। তো আমরা যদি পণ্যের জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে জানতে চাই, তাহলে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন। তো তোমাদেরকে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাতে চাই। তোমরা বাজার থেকে সবাই লাক্স সাবান ইউজ করো না? ওই যে দীপিকা পাডুকোন শরীরে মাইখা হচ্ছে হলো গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেক ছেলেরা দীপিকা পাডুকোনকে দেখে হচ্ছে হলো গিয়ে লাক্স সাবান কিনতে চায়। তোমাদের শুভ ভাইও কিন্তু লাক্স সাবান ইউজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আমরা যে লাক্স সাবানটা ইউজ করি। আরেকটা জিনিস, কেউ আসলে বিশ্বাস করবে না কে লাক্স সাবান ইউজ করে, চেহারা দেখে বোঝা যায় আমি লাক্স ইউজ করি না, তুমি লাক্স ইউজ করো। অলরাইট, আমরা না না, চেহারা দেখে বুঝতে যাচ্ছে তুমি অনেক গ্লসি ফিল আসছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তো আমরা দেখি, আমরা পড়াশোনায় চলে আসি। তো সেটা হচ্ছে আমরা বাজার থেকে যে লাক্স সাবানটা ক্রয় করি, তোমরা অনেক সময় দেখবা লাক্স সাবানের এক এক সময় এক এক ধরনের ফ্লেভার আসে। আরেকবার তো একটা দেখলাম যে রিসেন্টলি যে ওরা একটা ক্রিস্টাল টাইপের হচ্ছে গিয়ে একটা সাবান নিয়ে আসলো। তো ওরা কি করতেছে যে ওদের যেই লাক্স সাবানটা আসে সেটার মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতেছে। তো একটা কোম্পানি কখন হচ্ছে গিয়ে ওই পণ্যের উপর ভ্যারাইটি নিয়ে আসবে? ও লাক্স সাবান কিন্তু আমাদের বাজারে প্রচুর পরিমাণে চলে। আমরা তোমাদের শুভ ভাইয়া থেকে শুরু করে আমাদের অনেকেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে লাক্স সাবান ইউজ করি। তো দোকানে যা লাক্স সাবান দেখলে হচ্ছে গিয়ে হ্যাঁ লাক্স সাবানটা ভালো, আমি নিয়ে আসি। তো দ্যাট মিনস কি হচ্ছে যে এই কোম্পানির ইউনিলিভার যে কোম্পানিটা, ওটার যে লাক্স সাবান, ও কিন্তু পূর্ণতা পেয়ে গেছে। তো তখন কোম্পানি কি করবে যে এই পূর্ণতা স্টেজ থেকে তার পণ্যটা যাতে পতনে বা ডিক্লাইন স্টেজে না যায়, তো সে কি করবে এই পণ্যটার মধ্যে আরো কিছু ফিচার্স নিয়ে আসবে যাতে মানুষজন আরো অ্যাট্রাক্টেড হয়ে, যেমন যে ক্রিস্টাল ক্লিয়ার সাবানটার মধ্যে তোমাদের শুভ ভাইয়া অ্যাট্রাক্টেড হয়েছিল, তখন সে আমাকে বলছিল যে আদর ক্রিস্টাল ক্লিয়ার একটা সাবান আসছে, তো আমি ওইটা এখন থেকে ইউজ করব। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে লাক্স সাবান কিন্তু সাবানই দিচ্ছে, কিন্তু ওইটার মধ্যে আলাদা একটা ফিচার্স নিয়ে আসছে। তো ওই ফিচারের কারণে কিন্তু ও আর ডিক্লাইন স্টেজে যায় নাই লাক্স সাবানটা, ও কিন্তু আবার হচ্ছে হলো গিয়ে ওই পূর্ণতা স্টেজ থেকে আবার স্টার্ট করতে পারছে। তো এটাই হচ্ছে মেইন কথা, যে যদি কখনো কোনো কোম্পানির পণ্য পূর্ণতা স্তরে চলে যায়, ওই কোম্পানি ওই পণ্যটার ফিচার্স এক্সট্রা কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে পতন থেকে রোধ করার ট্রাই করে। তাহলে সঠিক উত্তর আমাদের কি দাঁড়াচ্ছে? পূর্ণতা স্তর। অলরাইট, আদর যেটা বলছে আমি একটু সামারি করি। আমরা আসলে মজার এক্সাম্পল বা আমাদের সাথে নিজেদের বানায় বানায় বলতেছি একজন আরেকজনের নামে, যাতে করে তোমরা মনে রাখতে পারো, জাস্ট তোমাদের মনে রাখার জন্য এই কথাগুলো। মনে রাখার জন্য অলরাইট, সুবিধা। যেটা বলতেছিলাম যে আদর ভাই যেটা তোমাদেরকে বলছে, একটা কোম্পানি যখন প্রবৃদ্ধি পার হয়ে পূর্ণতা স্তরে চলে যায়, মার্কেটে কিন্তু সব কোম্পানি ওরে কপি করার চেষ্টা করে। ওরে যখন সবাই কপি করার চেষ্টা করে, তখন কিন্তু আস্তে আস্তে পতনের দিকে চলে যায়। তো পতন ঠেকাইতে হলে কি করতে হবে? অন্যদের থেকে আলাদা হইতে হবে। অন্যদের থেকে আলাদা কেমনে হবো? আমার পণ্যের বৈশিষ্ট্যগুলো আমি চেঞ্জ করব, ইনোভেটিভ ফিচার অ্যাড করব, যাতে করে যতই কম্পিটিশন মার্কেটে থাকুক আমার প্রোডাক্ট যাতে সেল না কমে, আমি যাতে পতনের দিকে না যাই, তাই আমি পূর্ণতায় থাকার জন্য কি করি? আমার প্রোডাক্টের বৈশিষ্ট্য চেঞ্জ করি। আদর তুমি তো এটাই বলার চেষ্টা করছো, রাইট? হ্যাঁ, এটাই বলার ট্রাই করেছি। থ্যাংক ইউ সো মাচ তোমার এক্সপ্লেনেশনের জন্য। আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেন আমাদের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, নিচের কোনটি মূল্য নির্ধারিত সিদ্ধান্ত প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান? আচ্ছা আদর, ওরা একটু ঝটপট আনসার করতে থাকুক, আমি যদি ওদেরকে কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করি যে প্রাইসিং ডিসিশন, মূল্য নির্ধারণ কিভাবে করবে, এটা একটা আলাদা টপিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিছু জিনিস কনসিডার করতে হয় ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, কিছু জিনিস কনসিডার করতে হয় এক্সটার্নাল মানে বাহ্যিক। তো আজকে যেহেতু প্রশ্ন আসছে, মানে গত বছর যেহেতু প্রশ্ন আসছে বাহ্যিক নিয়ে, আমরা অভ্যন্তরীণ বাহ্যিক সবই জানার চেষ্টা করব। আগে ওদের আনসার গুলো দেখতে চাই। বাজার প্রকৃতি এবং চাহিদা হবে, নাকি সার্বিক বাজারজাতকরণ হবে, নাকি উদ্দেশ্যাবলী হবে, নাকি বাজারজাতকরণ মিশ্রণ হবে? জয়তী কারেক্ট আনসার দিচ্ছে অপশন এ, আমাদের সিটি কলেজের একজন কাউন্সিলর। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে সুমাইয়া মিথিলা আনসার করছে এ। আমরা দেখতে পাচ্ছি আদব, যদি তুমি পরে কমেন্ট গুলো পড়ো, দোলন আনসার করছে এ। এ। আদব, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে প্রশান্ত কুমার ব্যানার্জি, ও আনসার করেছে এ। ধন্যবাদ, অনেকেই সঠিক আনসার করতেছো। সুমাইয়া শ্রাবণী আনসার করেছে এ। বি এম আকাশ এবারও আনসার এ করেছে। সাদাব আজিম আনসার এ।
অনেকে সঠিক রাইট। উত্তর দিচ্ছে। তো শুভ কেউ ভাইয়া কিন্তু তুমি আবার যদি কেউ কিন্তু সাইদা আবার নুসরাত আবার এস দিয়েছে। ভাই এস দিয়ে তো আমার নাম শুভ, এস দিয়ে তো আসলে কোনো অপশন হয় না। যাই হোক, কেউ আবার কিন্তু একজনেরটা দেখে আরেকজন আনসার করো না, এখানে ভুল হলে সমস্যা নাই, ভুল করো বাট শিখে সবার নাও। ভুল হবে, একটু আগে কিন্তু পরবর্তী এটার স্লাইডে প্রমাণ চলে যাই, পাইছো হ্যাঁ তোমরা। রাইট, পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক কোনটা সুন্দর করে সাজানো আছে। তো আমরা যদি পরবর্তী স্লাইডে দেখতে পাই আদর, ওরা যখন স্লাইডটা শেয়ার করার পরবর্তী যখন পেয়ে যাবে পিডিএফ আকারে, তখন কিন্তু ওরা দেখে নিতে পারবে। জাস্ট আমরা দেখে যদি নিতে পারবে। অপশনটা খুঁজে বের করার চেষ্টা করি, বাজার প্রকৃতি এবং চাহিদা কিন্তু বাহ্যিক, বাকি জিনিসগুলো কিন্তু অভ্যন্তরীণ। তাহলে বুঝতেই অভ্যন্তরীণ। পারতেছো অপশন এ কারেক্ট আনসার। আমরা কারেক্ট আনসার যদি স্ক্রিনে দেখতে চাই, বাজার প্রকৃতি এবং চাহিদা। তো তোমরা যখন স্লাইডটা চাই। পাবা ভালো করে এই জিনিসগুলো পড়ে নিবা, কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। এইচএসসি তে তুমি হেল্পফুল হবা, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে তুমি হেল্পফুল হবা। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আহ, আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, স্লাইডে আসছে দেখো, যে নিচের কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ? আমরা কিন্তু সবাই জানি, একটু হিন্ট দিয়ে দিই আমি তোমাদেরকে আনসার করার ক্ষেত্রে, যে নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার কিন্তু সর্বমোট 8টি ধাপ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই 8টা ধাপের শেষ ধাপটা তোমাদেরকে, ধাপটা তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আমি অপশনগুলো তোমাদের কাছে দিচ্ছি। অপশন এ বাণিজ্যিকীকরণ, অপশন বি ব্যবসায় বিশ্লেষণ, অপশন সি পণ্য তৈরি, এবং অপশন ডি বাজারজাতকরণ রণকৌশল প্রস্তুত। তো তোমরা আচ্ছা, ওরা ঝটপট আনসার কমেন্ট করুক। সেকশনে আনসার করে হ্যাঁ দাও। আদর, হুম। এমন কি হইতে পারে না, যেমন এই বছর মানে গত বছর শেষ ধাপ নিয়ে জানতে চাইছে, প্রথম ধাপ থেকে আসতে পারে না, হ্যাঁ, প্রথম এর প্রথম পরের ধাপ বছর থেকে। প্রথম ধাপও জানতে চাইতে পারে। তো আবার সেক্ষেত্রে এমনও তো আমার হইতে পারে মোটামুটি যে কোনটার পরের ধাপ কোনটা এটাও কিন্তু কোনটার জানতে পরের চাইতে ধাপ পারে, রাইট? কোনটা, কোনটার পূর্বের ধাপ কোনটা, সেটাও চাইতে পারে। তো সেই ক্ষেত্রে তাইলে আমাদের একটু 8টা ধাপ মনে রাখলেই হয়ে যায়। এছাড়াও ওদের কিন্তু যারা যারা আমাদের লুমিনাসে অ্যাডমিটেড, ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে আমাদের বাজারকরণ মডেল বা মার্কেটিং মডেলের 5টা ধাপ আছে, ধাপগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। তাছাড়া পরবর্তীতে পড়াবো নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার মডেলের একটা ধাপ আছে, আমরা ওটাকে বলি নতুন পণ্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, AIET, সংক্ষেপে ওরা আইটা না কি জানি বানায় বানায় বলে। তো এরকম এই জিনিসগুলো কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে, কোনটা প্রথম সিরিয়ালি ধাপ মনে কোনটা রাখলে শেষ ধাপ। সুবিধা হবে। রাইট। এই একজন সি আনসার করছে, ওরে আমি বলতেছি ভালো করে প্রশ্ন পড়ো। নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়া ডেভেলপমেন্ট স্টেজ বলছে। সো ডেভেলপমেন্ট স্টেজে কি তুমি পণ্য বানাও নাকি অন্য কিছু করো? অলরাইট, আমরা যদি অন্য পরবর্তী কিছু করে। স্লাইডে ব্যাখ্যাটা দেখতে চাই। তো পরবর্তী স্লাইডে আদর তুমি যদি এক্সপ্লেন করো যে কিভাবে মনে রাখবে প্রথম ধাপ এবং শেষ ধাপ কেন ইম্পর্টেন্ট। আমরা দেখতেছি হচ্ছে হলো গিয়ে পণ্য উন্নয়ন স্তরের বা পদক্ষেপ সমূহের সর্বমোট 8টি ধাপ। প্রথম ধাপটি হচ্ছে আইডিয়া জেনারেশন বা তোমার হচ্ছে ধারণা সৃষ্টি। তার এবং শেষ পরবর্তী ধাপটা ধাপটা হচ্ছে ধারণা ছাঁটাই, এবং শেষ ধাপটা হচ্ছে বাণিজ্যিকীকরণ বা কমার্শিয়ালাইজেশন। তো তার মানে আমরা দেখতেছি আমাদের সঠিক উত্তরটা হচ্ছে হলো গিয়ে বাণিজ্যিকীকরণ। তো সেই ক্ষেত্রে এছাড়াও আমাদের হ্যাঁ। মনে রাখার সুবিধা। হ্যাঁ, শুভ শুভ স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এছাড়াও আমাদের যেটা বুঝতে হবে আসলে এখানে পণ্য উন্নয়ন প্রক্রিয়ার কথা বলতেছে, পণ্য কিন্তু বানানোর কথা বলতেছে না বা পণ্যের মূল্য নির্ধারণের কথা বলতেছে না। তো আমি যখন একটা পণ্য আনবো, আগে আমার ধারণা আনতে হবে, মার্কেটে আইডিয়া আনতে হবে কিসের পণ্য আনবো, আর লাস্টে যখন আমি মার্কেটে প্রোডাক্টটা চলবে কিনা টেস্ট করব, টেস্ট করার পরে একটা বাণিজ্যিকরণ করব, কমার্শিয়ালাইজেশন করব, ছোট্ট পরিসরে মার্কেটে প্রোডাক্টটা আনবো। তারপরে যখন জিনিসগুলো চলতে থাকবে, তারপর আমি ফাইনাল প্রোডাকশনে চলে যাবো। তাহলে পণ্য তৈরি কিন্তু শেষ ধাপ না, বাণিজ্যিকরণ হচ্ছে শেষ ধাপ বা কমার্শিয়ালাইজেশন হচ্ছে শেষ ধাপ। আদর, শেষ ধাপ। আমরা যদি সঠিক উত্তরে চলে যাই। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের বাণিজ্যিকীকরণ। পরবর্তী স্লাইড দেখলে আমরা এটা পাবো। হ্যাঁ, অপশন এ। কনগ্রাচুলেশন যারা হচ্ছে লেগে সঠিক উত্তরটি দিয়ে দিতে পেরেছি। আর এখন যারা আমরা ভুল পরবর্তী করতেছে, কোশ্চেনটি মন খারাপ করার আই গেস কোনো দরকার নাই, কারণ ওরা এখান থেকে শিখতে আসছে, রাইট আদর? শিখতে আসছে, এটাই স্টুডেন্ট হিসেবে তো আমরা শিখতেই আসবো, আর আমরা তোমাদেরকে শেখানোর জন্যই লুমিনাস থেকে এখানে আসছি, আদারওয়াইজ তো আর কোনো ছিল না। তা আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি শুভ। নিউ ব্যাচ কি কি এই জন্য আবার সব নতুন করে পড়ানো হবে? অবশ্যই আমাদের আগামী অবশ্যই 16 তারিখ থেকে, অর্থাৎ রবিবার থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমরা একদম লেকচার 1 থেকে শুরু করব। সো যারা যারা আগে ক্লাসগুলো মিস করছে, যেহেতু নতুন ব্যাচ, স্বাভাবিকভাবে লেকচার 1 থেকেই শুরু হবে, সব নতুন করেই পাবা তোমরা। প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে আমাদের এখান থেকে নিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি কেউ যদি কোনোভাবে ভর্তি হতে চাও, আমাদের পেজে ইনবক্স করবা, তাইলে তোমরা ক্লাসটা করতে পারবা। এছাড়াও যারা যাচাই বাছাই করতে চাও যে অনলাইন ক্লাসগুলো কেমন হয়, আমাদের গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে ক্লাসগুলো কেমন হয়, তারা কিন্তু আমাদের ফ্রি ক্লাসের রেজিস্ট্রেশন চলছে, ফ্রি ক্লাসের রেজিস্ট্রেশনটার লিঙ্ক তোমরা পাবা। সেখান থেকে কিন্তু তোমরা জিনিসগুলা রেজিস্ট্রেশন করে ফ্রি যাচাই 4টা ক্লাস করতে পারবা। সো তোমরা কিন্তু ফ্রি ক্লাস করতে চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে ফেলবা।
এছাড়াও তোমরা যারা লুমিনাসের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু জানাইতে পারো তোমাদের বন্ধুদেরকে কমেন্ট সেকশনে লিখে যে আসলে লুমিনাসের অনলাইন ক্লাসগুলো কি হয়, সেখানে কি ভাইয়ারা বোর্ড ইউজ করতে পারে, মানে ডিজিটাল বোর্ড যে আমরা ইউজ করি সেটা কি আসলে তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা। যেমন আমরা কিন্তু গ্রাফিক্স ট্যাব ইউজ করে বোর্ডের ফিল তোমাদেরকে ক্লাসরুমে দিচ্ছি, তোমাদেরকে ক্লাসের এই পিডিএফ গুলো সরবরাহ করতেছি, পরীক্ষা দেওয়ার অপরচুনিটি করা দিচ্ছি, তোমরা কিন্তু দুইটা ইভ্যালুয়েশন টেস্ট অলরেডি দিয়ে ফেলছো। সো এগুলো কিন্তু তোমাদের বন্ধুদেরকে জানাইতে পারো কমেন্ট করার মাধ্যমে। আদর ওরা কিন্তু কারেক্ট আনসার দিচ্ছে, সবাই প্রায় অনেকেই কারেক্ট আনসার সবাই দিয়ে দিচ্ছে। দিচ্ছে। তো আমরা হচ্ছে কি সেখানে বলতে পারি যে নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়। আমরা সবাই জানি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি হচ্ছে চারটি। তো সেই চারটি হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। তার মানে দেখা যাচ্ছে এইখানে তিনটি অপশন আছে, আরেকটি অপশন নাই। তো আমাদের যেই সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে প্রতিযোগিতামূলক অবস্থান। এটি এছাড়াও ভোক্তা বাজার হ্যাঁ, বিভক্তিকরণের কোনো স্বীকৃত ভিত্তি নয়। এছাড়া যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখো এটা কিন্তু আমাদের লেকচার শিট থেকে সরাসরি তুলে নেওয়া, পুরো সরাসরি হুবহু তুলে কমন নেওয়া, করছে পুরো এই হুবহু কোশ্চেনটা। এই জিনিসটাই হচ্ছে কি আমরা তুলে নিয়ে আসছি তোমাদের জন্য। মজার ব্যাপার কি এটাই কিন্তু আদৌ রিটার্নে আসছে, রিটার্নের প্রশ্নে কি ছিল, ভোক্তা হ্যাঁ হ্যাঁ, বাজার এটাই আমি বিভক্তিকরণের মাত্র ভিত্তি বলতে কয়টা। গেছিলাম এই রাইট, কোশ্চেনটাই একবার এমসিকিউ তেও আসছে এবং এটাই 4 মার্কসের একটা রিটেনে আসছে। এটা আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমরা, রিটেন সলভ হ্যাঁ করব তখন বুঝতে পারবে ওরা। আমরা লাকি যে আমাদের কোশ্চেন কিন্তু মানে কোশ্চেন মোটামুটি গুলো কমন লেকচার শিট করেছে। থেকে কমন পড়তেছে। রাইট, তো আমরা যদি বুঝে পড়ি ইনশাল্লাহ মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো আমরা তুলি দিয়ে উড়াই দিব একদম, ঠিক আছে একদম। এইগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভাই ভাই ইজি বাচ্চা জিনিস। সাবজেক্ট, ক্লাসে পড়বো ভাইয়ারা পড়ায় দিব, তোমরা বাসায় গিয়ে টুকটাক অল্প একটু পড়াশোনা করবা, বাকি এফোর্ট দিবা ইংরেজিতে, এফোর্ট দিবা ইংরেজিতে। বাংলায়, এফোর্ট দিবা অ্যাকাউন্টিং। আর কেউ যদি শুনছি লুমিনাস স্টুডেন্ট হয়ে বাইরে প্রাইভেট পড়ো, মাইরা ঠ্যাং ভাঙা দিব, কারণ আমাদের এখানে পড়লে তোমাদের বাইরে জন্য প্রাইভেট আমরা পড়তে আছি, হয় না। যে কোনো সময় আমাদেরকে নক করবো, আমরা এট এনি টাইম তোমাদের হেল্প করার জন্য রেডি। তো তোমাদের বাইরে প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। আর এখন তো ভাই শুধু শুধু করোনা টাকা টাইম, নষ্ট করার বাইরে দরকার কি? আর গিয়া, করোনার টাইম আরেকজনের সাথে হচ্ছে হ্যাঁ হলো গিয়ে মিট আপ করারও দরকার নেই। এক্স্যাক্টলি। তো আমরা যদি পরের ব্যাখ্যা দেখতে চাই বা আমরা যদি স্লাইডে দেখতে চাই, সঠিক উত্তর হচ্ছে পরবর্তী অপশন সি, বাকি তিনটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভোক্তা ভিত্তি। তো বাজারের চারটা নাম ভিত্তি কিন্তু মনে রাখতে হবে। রাইট, মনে রাখতে আমরা হবে যদি পরের চারটা, কোশ্চেন তাহলে চলে যাই হচ্ছে। খুব ঝটপট, আগামী 4-5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা র্যাপ আপ করে ফেলবো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, সো লাস্ট কোশ্চেন আজকের দিনে, দ্রুত ঝটপট তোমরা কারেক্ট অ্যান্সার করো। একটু কনফিউজিং কোশ্চেন এটা। এটার ঝামেলাটা কি হয়েছে, হ্যাঁ, লাস্ট ইয়ার যখন এই কোশ্চেনটা হয়েছিল আমরাও কিন্তু প্রথম থেকে, আমরা এতদিন ধরে পড়াই, আমরা কিন্তু প্রথম থেকে কনফিউজড হয়ে গেছিলাম এর কারণটা কি, এবং কনফিউজড হয়ে আমরা কিন্তু প্রথম ইনিশিয়ালি একটা ভুল উত্তর দিয়ে ফেলছিলাম, মানে এটা হিউম্যান ইরর হইতেই পারে, আমরা কিন্তু ভুল উত্তর দিয়ে ফেলছিলাম বলে, তাই না? তো এটা হুম আসলে হুম। কারণটা কি, এটার কারণ হচ্ছে সুপার মার্কেট এই কনসেপ্ট গুলা, বা আমরা যদি বলি ডিপার্টমেন্টাল স্টোর, এই কনসেপ্ট গুলা কিন্তু আসলে মানে ইউএসএ থেকে বা ইউকে থেকে আসছে। রাইট, বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলার আসলে কি বলা হয়, বাংলাদেশি পার্সপেক্টিভে এগুলার বাস্তবিক রূপ আসলে সরাসরি দেখা যায় না, ঠিক আছে? এবং যেহেতু বাস্তবিক রূপ সরাসরি দেখা যায় না, তো এই কনসেপ্টটা আসলে সরাসরি বাংলাদেশের এক্সাম্পলের সাথে আমরা মিলাইতে পারি না। বাট ওই যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে একটা কারেক্ট আনসার নিতে হবে, সেই কারণে আমরা কিন্তু মানে একটা কারেক্ট আনসার নিতে হয় এবং এক্সপ্লানেশন দিয়ে বুঝে বুঝে নিতে হবে। তোমরা কিন্তু সবাই ওই যে প্রথম গরুর প্রথম হালটা যেদিকে যায় পরের হালটা সেদিকে যায়, সবাই তোমরা সব সেই কাজটা করতেছো। সেদিকেই যাচ্ছি। প্রথম দুইজন বি আনসার করছে, সবাই বি আনসার করা শুরু করছে, মানে আমরা যেই ভুলটা এখন করছিলাম আবার সবাই কিন্তু তোমরাও, শুভ দেখবা এ আনসার করা স্টার্ট করবে, হ্যাঁ আবার বি তোমরাও এ। কিন্তু সেম ভুলটা করতেছো। মনে রাখবা, মোস্তফা মার্ট কারেক্ট আনসার না। আমরা যদি পরবর্তীতে কারেক্ট আনসার দেখতে চাই, আমরা স্ক্রিনে দেখতে পাবো আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, আগোরা। এটা কিন্তু গোরা। 2015-16 সেশনেও প্রশ্ন আসছিল যে আগোরা কোন ধরনের প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আমরা নিয়েছিলাম আনসার সুপার মার্কেট। এবার হচ্ছে এবং এক্সপ্লানেশন। 15-16 সালে কিন্তু আমি আর শুভ ভাই তোমাদের রাইট, আমরা দুইজনই কিন্তু এক্সাম দিয়েছিলাম। রাইট। এবার হচ্ছে এক্সপ্লানেশনে আসি, কেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করো তো ভাইয়ারা। সুপার মার্কেট, ভালো করে মনোযোগ দাও, আজকে কমপ্লিট করে নাও। সুপার মার্কেট কি জিনিস মনে রাখবা, যেহেতু এটা ফিলিপ কটলারের মার্কেটিং, তো ফিলিপ কটলার মার্কেটিং বইতে বলছিলেন, আদর যদি একটু মিউট করা যায়, হ্যাঁ। সুপার মার্কেট যেটা বলতেছিলাম, সুপার মার্কেটের কনসেপ্টে কি বলা রয়েছে ক্লিয়ারলি, যে এটা হচ্ছে এমন একটা বৃহদায়তন প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে যারা কাস্টমার থাকবে তারা গিয়ে সরাসরি র্যাকের মধ্যে সাজানো প্রোডাক্ট গুলো নিজেরা বেছে নিবে, ট্রলি ব্যবহার করবে, র্যাক থেকে প্রোডাক্ট নিবে, নিয়ে নিয়ে নিজের পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে নিয়ে ট্রলিতে সাজাবে। সাজানোর পরে একটা কাউন্টার থাকবে, ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা পেমেন্ট করবে, স্লিপ নিবে, প্যাকেট করে যাওয়ার সময় স্লিপটা মিলে যে গেটম্যান বা দারোয়ান থাকবে সে মিলে একটা সাইন দিয়ে দিবে। এটা হচ্ছে বেসিক্যালি সুপার মার্কেটের কনসেপ্ট। আমি আবার বলছি, একটা বৃহদায়তন প্রতিষ্ঠান যেখানে স্বসেবা, অর্থাৎ নিজেরা নিজেরা কাস্টমাররা সেলফ সার্ভিসের মাধ্যমে, মনে রাখবা সুপার মার্কেট মানে হচ্ছে সেলফ সার্ভিস, আধা বিপণী,
কাস্টমাররা সেলফ সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো বেছে বেছে কিনবে, কিনে যে কাউন্টার থাকবে ক্যাশ কাউন্টারে গিয়ে তারপরে পেমেন্ট করবে, এবং সেখান থেকে স্লিপ দেওয়ার পরে যাওয়ার সময় দারোয়ান মিলিয়ে দেখবে যে আসলে টাকা পয়সা দিছে কিনা এই লোকটা, তারপর চলে যাবে। সো হিসাব করে দেখো তো, এই যে সুপার মার্কেটের এই ব্যাখ্যা দিলাম, বা আধা বিপণী যেটাকে বাংলায় বলা হয়, আধা বিপণীর ব্যাখ্যা দিলাম বা স্বসেবা বিপণী ব্যাখ্যা দিলাম, এটা কার সাথে মিলে? বাংলাদেশে যদি তুমি মিলানোর চেষ্টা করো, মোটামুটি আগোরা, মিনা বাজার, স্বপ্ন, এগুলোর সাথে মিলে। আমি আবার বলতেছি, আগোরা, মিনা বাজার, স্বপ্ন, এগুলোর সাথে মিলে। তো যেহেতু এগুলোর সাথে মিলতেছে, এটা হচ্ছে সুপার মার্কেট বা আধা বিপণীর ব্যাখ্যা। তো আমি আবারও বলতেছি, সুপার মার্কেট মানে হচ্ছে স্বসেবা সার্ভিস বা সেলফ সার্ভিস। কোথায় আমরা পাই? আমরা আগোরাতে পাই, আমরা মিনা বাজারে পাই, স্বপ্নতে পাই। এছাড়াও মোস্তফা মার্ট বা আড়ং, অপশন বি বা অপশন সি যেটা, এগুলা কি? এগুলাকে ভাইয়া আমরা বলি ডিপার্টমেন্টাল স্টোর। এগুলাকে আমরা কি বলি? বিভাগীয় বিপণী। অর্থাৎ যেখানে ডিপার্টমেন্ট থাকবে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে। যেমন আড়ং এ যখন তোমরা যাবা, আড়ং এ ক্লথিং এর একটা ডিপার্টমেন্ট থাকে, ক্লথিং মানে কি? জামা কাপড়। তারপর দেখবা আড়ং এ লিকুইড এর একটা ডিপার্টমেন্ট থাকে, যেখানে দুধ বিক্রি করে, দধি বিক্রি করে। তারপর তোমরা দেখবা আড়ং এ হস্তশিল্পের একটা ডিপার্টমেন্ট থাকে, যেখানে হাতের তৈরি শিল্পের একটা ডিপার্টমেন্ট থাকে। তারপরে তোমরা দেখবা আড়ং এর একটা ছোট্ট ফার্নিচার কর্নার থাকে। তাই দেখো তো, আড়ং এর 4-5টা ডিপার্টমেন্ট আছে না? একই দালানের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতেছে, এগুলোকে আমরা বলি ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে ভাইয়া যদি প্রশ্ন করে আড়ং কোন ধরনের স্টোর, আমরা বলবো ডিপার্টমেন্টাল স্টোর। এছাড়াও মোস্তফা মার্টও কিন্তু এক ধরনের ডিপার্টমেন্টাল স্টোর। যারা যারা বসুন্ধরা সিটিতে গেছো, মোস্তফা মার্ট কিন্তু সিঙ্গাপুর থেকে, মানে একটা ফ্র্যাঞ্চাইজ বাংলাদেশে আসা। মোস্তফা মার্টও কিন্তু সেম, জামা কাপড়ের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, খেলনা, টয় মানে বাচ্চাদের খেলনার একটা ডিপার্টমেন্ট আছে, তারপরে খাবার, ফুড জোন একটা ডিপার্টমেন্ট আছে। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে আগোরা, মিনাবাজার, স্বপ্ন হচ্ছে সুপার মার্কেট যেহেতু সেলফ সার্ভিস, আর মোস্তফা মার্ট, আড়ং, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। এভাবে একটু মনে রাখার চেষ্টা করো। সম্পূর্ণ ইউএস এর কনসেপ্টে মিলাইতে পারবা না, কিছুটা মিলাইতে হইলে এটা হচ্ছে বেস্ট এক্সপ্লানেশন। ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি এই এক্সপ্লানেশন গুলো থেকেই কারেক্ট আনসার নেয়। আর রকমারি.com তো একটা অনলাইন বুক শপ, তোমরা এটা সবাই জানো। সো কারা কারা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও তো ঝটপট যে ভাইয়া ক্লিয়ার বা বুঝতে পারছি। আর কারো যদি মনে ভাইয়া হয় যে, ক্লিয়ার। হ্যাঁ, আর কার যদি মনে হয় যে কোশ্চেন আছে, তুমি কিন্তু কোশ্চেন লিখতে পারো। আর এছাড়াও আমি যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, আদর আমরা দেখতে পাবো রিটেন সেকশন রয়েছে। রিটেন রিটেন সেকশনটা আমাদের সেকশনে এমসিকিউ সেকশন শেষ। শেষ, রাইট। কাদের কাদের 12টা কোশ্চেনের মধ্যে 12টা হয়েছে, বা কাদের 10টা হয়েছে, কাদের 9টা হয়েছে, কাদের একটা হয়েছে, ঝটপট কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। দিলরা পারভিন ক্লিয়ার, জয়তী ক্লিয়ার, ওরা কিন্তু দু জাতিশা একজন ভুল ক্লিয়ার। করছিল, তো যেহেতু ভুল করছিল এখন শিখে নিচ্ছে ইনশাল্লাহ, এখন এখন আর ভুল তারা হবে না। শিখে গেছে। মায়ামি ক্লিয়ার হয়েছে। তো এবার তোমরা জানাও আমাদেরকে কার কয়টা এমসিকিউ হয়েছে, কার 12টা হয়েছে, কার 11টা হয়েছে, কার 10টা হয়েছে, জানাইতে পারো কিন্তু। আমরা রিটেন সেকশনে চলে যাই ঝটপট। রিটেন সেকশনে একটা প্রশ্ন আসছিল, এটাও সেকেন্ড পার্ট থেকে। সেকেন্ড পার্টের কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ উল্লেখ করো। ভিত্তি ওইটা সমূহ উল্লেখ একটু করো, আগে ওই যে একটু আদর আগে ভাইয়া যেটা হচ্ছিল বলছিল। কি। হ্যাঁ, জয়তীর 11টা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, ভেরি গুড। নেক্সট টাইম 12টা হইতে হবে তুমি যখন পরীক্ষা দিবা তখন। আহ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া অল ক্লিয়ার বলছে, ফারিয়া অপি ভেরি গুড, আরিয়া 12টা হপি হয়েছে। কংগ্রেচুলেশন। এই 12টার 12টা কিন্তু এমসিকিউ তোমাকে নিজের যখন পরীক্ষা দিবা ফারিয়া অফিস, সেখানেও কারেক্ট আনসার করতে হবে। সো আই হোপ তুমি সেখানেও ভালো আনসার করবা, সেখানেও ফুল আনসার করবা। সাদাবাজিম একটা ভুল হয়েছে, নিজের 11টা পরীক্ষা যাতে হয়েছে। একটা ভুল না হয়, বিজয় সেম কথা বিজয়ের 11টা জন্য। হয়েছে, একটা ভুল গিয়েছে। প্রশান্ত আর 2টা প্রশান্ত কারেক্ট কুমার করতে হবে নিজের ব্যানার্জি। পরীক্ষার সময়। সাইদা নুসরাত আরো ফাইদা 2টা কারেক্ট নুসরাত। করতে হবে। সানজিদ আরো 2টা কারেক্ট আনসার করতে হবে। অলরাইট আদর, ওরা যেটা বলতেছিল যে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ উল্লেখ করো, 4টা ভিত্তি আমরা দেখতে পাচ্ছিলাম, এই 4টা এক্সপ্লেন করলেই হবে। এটার স্যাম্পল আনসার কেমন হ্যাঁ, হইতে পারে? যারা যারা ক্লাসটা শেয়ার করছো, ক্লাস শেষে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিবা, আমরা তোমাদেরকে ফুল পিডিএফটা এবং স্যাম্পল আনসারটা দিয়ে দিব। দিয়ে এবং দিব। যারা যারা ক্লাসটা আবার করতে চাও, এই ক্লাসটা ইনশাল্লাহ আগামীকাল সকালের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে, লুমিনাস এডুকেশন, তোমরা সার্চ করলেই পেয়ে যাবা, যেটার প্রায় 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। এটা তোমাদের অবদান, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করছো কারণ তোমরা উপকৃত হচ্ছ। তোমরা জানাইতে পারো আমাদেরকে কারা কারা সাবস্ক্রাইব করে ফেলছো। যারা যারা সাবস্ক্রাইব করছো লিখতে পারো ভাইয়া সাবস্ক্রাইব ডান আমার। আর এছাড়াও তোমরা আমাদের এই যে লাইভ ক্লাসগুলা বা এই ইউটিউবের ক্লাসগুলা, এগুলো কি তোমরা চলমান দেখতে চাও কিনা এইচএসসি রাখ পর্যন্ত, সেটাও আমাদের জানাইতে পারো। ক্লাসটা তোমাদের কেমন লাগছে? আদর ভাই আজকে প্রথমবার মতো তোমাদের মার্কেটিং পড়াইছে, আমি একটু পড়ানোর চেষ্টা করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো। আদর,
তুমি আমাদেরকে জানাও লুমিনাসের প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগছে, আমরা লাস্ট স্লাইডটা দেখতে চাই তার মাধ্যমে। আসলে লাস্ট স্লাইডটা দেখতে চাই। আসলে লুমিনাসের প্ল্যাটফর্ম আমার জন্য সবসময় হচ্ছে গিয়ে অনেক ডিজায়ার্ড একটা প্ল্যাটফর্ম ছিল। যেহেতু হচ্ছে গিয়ে লুমিনাসে আমাদের সাথে হচ্ছে গিয়ে সুজন ভাইয়া, নিখিল ভাইয়া, ওনারা হচ্ছে গিয়ে আমাদের সাথে কাজ করে, তো সবসময় হচ্ছে গিয়ে আমার জন্য নিখিল ভাইয়া একটা আইডল হিসেবে ছিল। তো আমি সবসময় বরাবরই চাইতাম যে হচ্ছে গিয়ে নিখিল ভাইয়ের সাথে কাজ করি। আগে কাজ করেছি, কিন্তু নিখিল ভাইয়ার প্ল্যাটফর্ম, ওনার নিজের প্ল্যাটফর্মে কাজ করার একটা আলাদাই ফিলিংস আছে। সেক্ষেত্রে আমার বন্ধু শুভ, মিনহাজ, ওরাও হচ্ছে গিয়ে একসাথে কাজ করে, তো সবাই মিলে একসাথে ওদের সাথে কাজ করার একটা আলাদা ফিলিংস আছে। তো স্টুডেন্টদের জন্য কিছু একটা করার জন্যই মেইনলি হচ্ছে গিয়ে লুমিনাসের আশা। তো আমরা ট্রাই করব যে তোমরা যারা আছো তোমাদের জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের ডাই হার্ড ভাবে আমরা ট্রাই করব, আমরা আমাদের বেস্টটা দিব। তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু সাপোর্ট লাগবে, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ভালো কিছুই দিতে পারবো। তো সেই ক্ষেত্রে তোমাদের শুভ ভাইয়া আছে, মিনাজ ভাইয়া আছে, তানভীর ভাইয়া আছে, তো সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে একটা ভালো সাপোর্ট তোমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আদর তোমাকে, তোমাকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে তোমার এই গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। আর এছাড়াও আমরা ধন্যবাদ চাইবো শুভ ভাই আপনাকে। সবসময়, হ্যাঁ অবশ্যই আমরা চাইবো সবসময় তুমি যাতে আমাদের সাথে এইভাবে লাইভে জয়েন করো, ফাইন্যান্স ক্লাস বা ম্যানেজমেন্ট ক্লাসে আমরা যদি একসাথে পড়াই ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্টিং হবে বাচ্চাদের জন্য। ইন্টারেস্টিং হবে। তো আমরা ইনশাল্লাহ একসাথে আসার চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলোতে। আর তোমরা যেটা বলতেছিলা যে তোমাদের অনেকে প্রশ্ন করছিল যে ফ্রি ক্লাসে রেজিস্ট্রেশন করছো, বাট তোমরা কিভাবে জানবে এরপরে কি করতে হবে? এরপর কিছুই করতে হবে না, তোমার যে মোবাইল নাম্বার দিছো সেখানে মেসেজ চলে যাবে, সেখানে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। তুমি just এখন আপাতত জুম যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে রাখো। সামনেই এইচএসসি পরীক্ষা হবে ইনশাল্লাহ, আমরা বুঝতেই পারছি ভেরি সুন এইচএসসি ডিক্লারেশন আসতে পারে, যেহেতু সবকিছু আস্তে আস্তে সরকার খুলে দিচ্ছে, স্কুল কলেজগুলো আস্তে আস্তে খোলার প্ল্যান করতেছে। তো তোমরা এখন থেকে এইচএসসি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ভাইয়ারা। পাশাপাশি অ্যাডমিশন পড়াগুলো একটু চর্চার মধ্যে রাখো, লুমিনাসের প্ল্যাটফর্মের সাথে থাকো, আমাদের গ্রুপে থাকো, আমরা সেখানে ভোকাবুলারি পড়ানোর চেষ্টা করি তোমাদেরকে। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট এর যে লাইভ ক্লাসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আগামী ক্লাস বাংলা। বাংলা ক্লাসটা হবে আগামী মঙ্গলবার রাত 9টায়। শ্রাবণ ভাই এবং গাদ্দাই ভাই তোমাদের সাথে ক্লাস নিয়ে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবা। আমরা জাস্ট একটা কমেন্ট দেখছিলাম, কমেন্টটা যদি আবারও স্ক্রিনে দেখতে পাই আমি তাহলে পড়তে পারবো। আদর ভাইয়া আদর যে ভাই মার্কেটিং আছে ক্লাস মার্কেটিং। নেবে ভাবি নাই, বাট জোস ক্লাস শুরু হয়ে অলওয়েজ জোস। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ, আদর ভাইয়া তুমি যদি কিছু বলতে চাও সর্বশেষ। আসলে আমি কিন্তু মার্কেটিং ক্লাসই নেই, তো আইসিটিটা হচ্ছে হলো গিয়ে মাঝে মধ্যে পার্ট টাইম হিসেবে নেওয়া হয়। আমি কিন্তু মার্কেটিং আর ফাইন্যান্স ক্লাসই হচ্ছে হলো গিয়ে লুমিনাসে নেই। তো তোমরা যখন হচ্ছে হলো অ্যাডমিশন ক্লাস করতে আসবা তখন হয়তো আমার সাথে অনেক বেশি দেখা হবে। ইনশাআল্লাহ। তো তোমার এই পর্যন্তই, কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। যত যাই হোক, সরকার যাই খুলে দেখ, নিজের নিরাপত্তা ভাই নিজের কাছে। মাস্ক পরবা, সবসময় নিজেকে স্যানিটাইজ রাখার চেষ্টা করবা, সবসময় ডিসইনফেক্ট করার চেষ্টা করবো। সবকিছু ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ সবাইকে। গুড আল্লাহ নাইট। হাফেজ। গুড নাইট।